সো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ স্যার আসবে আজকে, না আপনাদের প্রেজেন্টেশনের সময় স্যার আসবে। না, আপনাদের প্রেজেন্টেশন হবে, ফাইনাল একটা প্রজেক্ট আছে না, এখানে দেখেন, এখানে যদি আমরা এভাবে যাই, ওয়েব ডিজাইন আপনাদের হচ্ছে আজকে হচ্ছে 15তম ক্লাস। আপনারা 18 তারিখে একটা পরীক্ষা দিবেন, পোর্টফোলিও সাইট জমা দিবেন, তাই না? আপনাদের দুইটা প্রেজেন্টেশন হবে, একটা হচ্ছে HTML CSS দিয়ে আপনারা ইচ্ছা মতো সাইট করে নিয়ে আসবেন, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে, দুইটা। আর HTML দিয়ে CSS দিয়ে একটা হচ্ছে পোর্টফোলিও, যেটা 18 তারিখে জমা দিবেন, আর একটা তো জমা দিয়ে দিয়েছেন ইয়ে দিয়ে, শুধু টেবিল ট্যাগ দিয়ে আর কি। হ্যাঁ, HTML টেবিল লেআউট ইউজ করে আর কি। সো প্রেজেন্টেশন দুটো কবে হবে এটা অ্যাকচুয়ালি আমার মনে নাই এখানে আর কি, এখান থেকে দেখতে হবে। হ্যাঁ, আমাদের এখানে যদি এভাবে আমরা দেখি, দেখেন 12, 13, 14, 15, 16, 17, আমাদের ফাইনাল প্রজেক্টেডটা হবে ওই 35তম ক্লাসে হবে আর কি, ফাইনাল প্রেজেন্টেশন, লাস্ট ক্লাসের আগের ক্লাসে। হ্যাঁ, ফাইনাল প্রজেক্ট যেটা আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে করবেন এটা, বাট তার আগেই তো ডিক্লেয়ার হওয়ার কথা। এই যে সো রিটেন এক্সাম হবে 17 নম্বর ক্লাসে। ও সরি, এটা আপনাদের না, এটা পিএসপির, তাই তো বলি 17 নম্বর পিএসপি। এটা হচ্ছে আপনাদের, হ্যাঁ, ওয়েব ডিজাইন। সো এখানে দেখেন, এখানে বলা আছে সুন্দর করে, আপনাদের কারোর কাছে হার্ড কপি নাই? দেন তো। আমার এখানে বলা আছে অ্যাসাইন পার্সোনাল পোর্টফোলিও প্রজেক্ট ইউজিং ডিপ বেস লেআউট উইথ ইমেজ গ্যালারি অ্যান্ড সাবমিশন টাইম ইজ ক্লাস নাম্বার 18। আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস, ঠিক আছে? 15 নম্বর ক্লাস। তো 18 নম্বর ক্লাসে এই পোর্টফোলিও প্রজেক্টটা আপনারা দিবেন। এখানে শফিউল আলম স্যার আসবেন, এখানে আমরা দেখব। তো এরপরে হচ্ছে আপনাদের আরেকটা ইয়ে আছে, হ্যাঁ 20 নম্বর ক্লাস হচ্ছে আপনাদের রিটেন। 20 নম্বর ক্লাসটা যে ডেটে পড়ে সেই ডেটে হবে, যদি মাঝখানে বন্ধ পড়ে যায় তো ভালো, না পড়লে আরো ভালো। রিটেনে কি আসবে এটা পরীক্ষার আগে বলে দেবো, এখন কোশ্চেন করে তা বলে দেবো, ঠিক আছে? লাগলে একটা ফটোকপি করে দিয়ে দেবো, সমস্যা নাই। So take place on HTML CSS submission and presentation. আচ্ছা, এই যে 25 নাম্বার ক্লাসে আপনাদের একটা প্রেজেন্টেশন হবে, 25 নাম্বার ক্লাসে। সো এটা অনেক দূরের কথা, আগে আমরা যেটা আমাদের সামনে যেটা প্রজেক্ট সেটা ফোকাস করি। 18 নম্বর ক্লাসে, আজকে হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস, অর্থাৎ 16, 17 দুইটা ক্লাস পরেই কিন্তু কি করতে হবে, পোর্টফোলিও প্রজেক্ট দেওয়া লাগবে। পোর্টফোলিও প্রজেক্ট কোনো কোম্পানির না, আপনার নিজের, ঠিক আছে? কোনো কোম্পানির পোর্টফোলিও সাইট কিন্তু না, আপনার নিজের সাইট। তো নিজের সাইটে ইনফরমেশনগুলো যেন সব ভ্যালিড ইনফরমেশন থাকে আপনার সম্পর্কে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওই 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ যাক, তারপরে আমরা বাকি বিষয়গুলো দেখব। সো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টকে। আমরা যখন ওয়েবসাইটের লেয়ার নিয়ে কথা বলতেছিলাম, তখন আমরা তিনটে বিষয় ফোকাস করেছি। একটা হচ্ছে স্ট্রাকচার এবং কন্টেন্ট লেয়ার, আরেকটা ছিল কি মনে আছে? তিনটে লেয়ারের কথা বলছিলাম। কোন একটা ওয়েব পেজে তিনটে লেয়ার সাধারণত থাকে। তো প্রথমটা ছিল স্ট্রাকচার এবং কন্টেন্ট। স্ট্রাকচার এবং কন্টেন্টে কি থাকে? জাস্ট আমি যে ডকুমেন্টটা তৈরি করতেছি, যে ওয়েব পেজটা তৈরি করতেছি, তার
একটা স্ট্রাকচার লেআউটটা কেমন হবে সেই লেআউট আমরা তৈরি করতেছি এবং সেখানে আমরা কন্টেন্টগুলোকে বসানোর চেষ্টা করতেছি। লেআউটের যে পজিশন অনুযায়ী আমরা কন্টেন্টগুলো বসানোর চেষ্টা করলাম। আমার কন্টেন্ট হতে পারে ইমেজ, হতে পারে টেক্সট, হতে পারে ভিডিও, অডিও, এগুলো হতে পারে, তাই না? অডিও ভিডিও ট্যাগ দেখছি না আমরা? যাক দেখামনি পরে মনে করে দিন। অডিও ভিডিও হচ্ছে মিডিয়া ট্যাগ HTML5 এর আর কি, নতুন আসছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট আর কি, আমরা চাইলে আমাদের সাইটে এগুলো রাখতে পারি, ঠিক আছে? তো আজকে আমাদের 4:30টায় না 4:45টার দিকে একটা মিটিং আছে, তো 4:30টার দিকে ছেড়ে দেবো আর কি, তাই না? খুশির খবর না? তাড়াতাড়ি বাসায় যে 31st নাইটের জন্য প্রিপেয়ার নেন, ঠিক আছে? কে কি করতেছেন? ওই দুইটাই তো। আজকে সকালের ব্যাচে একটা ছেলে বললো সে এখনো আসেই নেই গ্রাম থেকে। কেন? কয় 31st নাইট আছে না। আমরা বললাম যে আমরা তো করছি একদিন, আপনারা 2 দিন। হ্যাঁ, আমাদের একটু বেশি লাগে। ঠিক আছে, এই বছর কি বিদায় দিবে? হ্যাঁ না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মিথ্যা কথা বলবো না, আমরাও 10-11 জন বাসা থেকে বেরিয়ে গেছি, 15-20 জন মিলে সব টিএসিতে আড্ডা দিছি। 3-4টার সময় জমতে জমতে বাসায় আসছি। বাইরে বন্ধ করে দিছে, কে মানবে এই কথা? তো মারবেই। তুমি মনে করেন তারপর প্ল্যান বাড়িতে ঘুরবে না? অবশ্যই ঘুরবে, বহুত প্ল্যান বাড়িতে ঘুরবে, কেউ কিচ্ছু করতে পারবে না, এটাই সত্যি। সো আবার আমরা ঘুরবো না আর কি, ঠিক আছে? আমাদের দরকার নেই, আমরা বাসায় থাকবো, ঠিক আছে? আমরা আমাদের ধ্যান জ্ঞানটা এই বিষয়টার উপরে দেন। একটা কাজ শিখে নেন ভালো করে। আপনি যদি একটা জিনিস পারেন, ওই একটা জিনিস দিয়ে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, ঠিক আছে? ওই উত্তরবঙ্গের কেউ আছেন এখানে? রুবেল ছাড়া? কোন জায়গা? পাবনা। আপনার? জয়পুরহাট। আপনারা কি কেউ রংপুর গেছেন কখনো? রংপুরের ওই যে একটা জায়গা আছে যেখানে যে আপনার ইয়া করতো আর কি, ম্যাচ বানাইতো, নাম কি যেন ওটা? রহিম বাক্স, করিম বাক্স, 2 ভাই। হারাগাছ, হ্যাঁ, রহিম বাক্স, করিম বাক্স, 2 ভাই। তো এরা ম্যাচ বানাইতো, ভরসা, হ্যাঁ। রহিম বক্স, করিম বক্স, 2 ভাই। আমি এদের একটা কাহিনী জানি লাইফে, সত্য মিথ্যে জানি না, শোনা কথা আর কি। ওই রংপুরের লালমনিরহাটে আমার এক ফ্রেন্ডের বাসা আছে, সো ওর মুখে শোনা আর কি। সো ওই রহিম বাক্স, করিম বাক্স, 2 ভাইয়ের এক ভাই মনে হয় ঢাকা আসছিল, ঢাকা এসে ইস্কাটন রোড দিয়ে হাঁটতেছে, লুঙ্গি পরাতো, হাঁটতেছে, একটা মোটর সাইকেলের দোকানের বাইরে দেখতেছে ক্লাসে দাঁড়ায় দাঁড়ায়। তো ভিতর থেকে এক কর্মচারী এসে ফকির মনে করে দাঁড়াইছে, সরো সরো সরো, এখানে কি, এখানে কি? তো পরে সরাই দিছে, তো পরে বলছে ভাই এগুলোর দাম কত? বেটা ভাত খেতে টাকা মানে এগুলোর দাম কত? ফাঁক এখান থেকে। পরে ও করছে কি, ঘরে দাঁড়ায় ফোন দিছে, বলছে টাকা নিয়ে আসো। ওর দোকানে যতগুলো হোন্ডা ছিল সব কিনে নিয়ে চলে গেছে বাড়ি, ঠিক আছে? যতগুলো ছিল সবগুলো কিনে নিয়ে বাড়ি চলে গেছে, রংপুর চলে গেছে। শোনার কথা আর কি, সত্য মিথ্যা জানি না, ইয়া ভুলও হইতে পারে। রহিম বাক্স, করিম বাক্সের আর কি। তো কথা, হ্যাঁ হ্যাঁ, সো এটা হচ্ছে ওনার ইস্কাটন রোডের ঘটনা আর কি। সো কথাটা কেন বললাম, কথাটা বলার কারণ হচ্ছে যে উনি কিন্তু কিছুই করে নাই, সিম্পল একটা ম্যাচ বানাইছে। সো একটা ম্যাচ বানাই কিন্তু সে হাজার হাজার টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক আর কি। তাহলে আমরা যদি শুধুমাত্র একটা কাজই আপনি পারেন, ওয়েব ডিজাইনের 3টে জিনিস, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই 3টে জিনিসও যদি আমরা পারি, তাহলে কিন্তু ওই রহিম বক্স, করিম বক্সের কোনো বেল থাকবে না আমাদের সামনে। টাকা গুনতে পারে না, টাকা গোনার জন্য লোক রাখছে। এটার ফিউচার হচ্ছে কি, এটার ফিউচার খুবই ভালো। কারণ কি দেখেন, বাংলাদেশের বাইরে ধরেন অস্ট্রেলিয়া, আমেরিকা অথবা কানাডা, সুইডেন, নিউজিল্যান্ড, প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রিতে আইটি, যেমন আমি একটা আমেরিকার কথা শুধু বলি, আমেরিকায় আইটি সেক্টরে, আমেরিকায় তো এই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আছে। সো এখান থেকে যারা এগুলো পাশ করে বের হয়, তাদের যে ইন্টার্ন করে না, ইন্টার্ন করার সময় আমাদের বাংলাদেশে স্যালারি দেয় না। সো ইন্টার্ন অবস্থায় তাদের সর্বনিম্ন স্যালারি হচ্ছে $5,000,
$5,000? জি, ট্রু। সর্বনিম্ন বেতন এটা। ওখানে ওদের একটা আইন আছে, আমেরিকায় আইন আছে যে কোনো শ্রমিক, আমাদের বাংলাদেশে যেমন একটা ল আছে, শ্রমিক লেবার ল, যে কোনো একটা গার্মেন্টসের শ্রমিক যেই হোক, সে 5,000 টাকা বা 3,000 টাকার নিচে বেতন দিতে পারবে না কোনো কোম্পানি। এরকম আমেরিকায় আইন আছে। সর্বনিম্ন বেতন হলো $5,000। সো ওদের এটা মোটামুটি ভালো একজন আইটি স্পেশালিস্টের জন্য $10,000 দরকার হয় মান্থলি। ক্যান ইউ ইমাজিন? 10,000 টাকা, $10,000 এটা ওদের দরকার হয়। এখন ওই জিনিসটা কোম্পানিগুলো দেয়ও, বাট এখন তারা কি করতেছে, তারা ওইটা না করে তারা ওই যে আপওয়ার্ক, ইল্যান্স, ফ্রিল্যান্স এগুলো খুঁজতেছে। আপওয়ার্ক, ইল্যান্স, ফ্রিল্যান্স। বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো চলে কি দিয়ে? প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে দুই একটা ইয়ে আছে, ওই আউটসোর্স ইয়া আছে আর কি, অনলাইন মার্কেটার আছে দুই একটা। তারা বসে বসে এরকম সাইটে গুতায় কাজ নিয়ে আসে। বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনারে আমাদেরকে করে কত না, 3,000 টাকা না, 5,000 ঘুমোগা। ঠিক আছে। সো তখন তারা এই জন্য কি আস্তে আস্তে উন্নত কান্ট্রিগুলো তারা কোনো কাজই করবে না, তারা আমাদের দিয়ে কাজ করাই নিবে। সো আমরাও যখন ডেভেলপ হবো তখন আমরাও করবো না, আমরাও আবার অন্য করা খুঁজবো, তাদের দিয়ে কাজ করাই নেবো, এটাই রুলস। সেই জন্য আস্তে আস্তে তাদেরকে দিয়ে কাজ করাবে, তারা 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 তো ডেভেলপ, তারা তো ওইভাবেই ওদের মধ্যেও কিন্তু আছে, কেউ কেউ কাজ করতে পারে, কেউ কেউ পারে না। আমাদের যেমন যদি এখান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে 50টা ছেলে বেরোয়, সবাই কি কাজ পারে? 5 জন পারে, বাকি 45 জনই পারে না। সো 5 জনের জব হয়ে যায়, 45 জন ঘুরে টোটো করে। সো যে 5 জনের জব হয় তারাই $5,000 করে পায় মান্থলি, $5,000। তো ওইটা কিন্তু কাজ করতে খুব কঠিন, বাট ওই জিনিসটাই কিন্তু যখন তারা আপওয়ার্কে বা ইলেন্সার, ফ্রিল্যান্সার, গুরু টুরু যা আছে এখানে দেয়, তখন তারা ওই $5,000 $10,000 কাজ তারা $100 করে $1,000 করে নিয়ে যায়। জাস্ট এ মিনিট। হ্যালো 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 তারপরে ফাংশনও সেম, কনসেপ্ট সেম, যে ফাংশন জিনিসটা কি, কিভাবে কাজ হয়, হয়তো লেখার ধরন একটু আলাদা হতে পারে আর কি, আদার দেন এভরিথিং ইজ সেম। এখন আপনি বলতেছেন কোনটা শিখবো, পিএসপি শিখবো না ASP.NET শিখবো, আমি বলবো যে ডিসিশন নেবেন আপনি। আপনি আমার কাছে বলতে পারেন যে আপনি পিএসপি সম্পর্কে 5টা কথা বলেন, ASP.NET সম্পর্কে 5টা কথা বলেন। আমি দুটো সম্পর্কে 5টা 10টা কথা বললাম, আপনি বাসায় যে একটু ব্রেন স্টর্মিং করেন, দেন আপনি ডিসিশন নেন বা কোনটা করে আপনি মজা পান। আমি আপনার বললাম যে আপনি পিএসপি শিখেন, আপনি মনের বিরুদ্ধে পিএসপিতে আসলেন, আপনি কিছু করতে পারবেন না। মানুষ, আমাদের দেশে, বাংলাদেশের মানুষ মনে করেন ধনী হইতে পারে কম কেন, বা যে লাইফে সাকসেসফুল হয় কম কেন? কারণ হচ্ছে এরা নিজে কখনো ডিসিশন নিতে পারে না যে আমি কি করবো, এদের উপর চাপাই দেওয়া হয়। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চাপাই দেওয়া হয়। একটা ছেলের ভিতরে প্রতিভা আছে, সে ভালো ফুটবলার হবে, তাকে যদি জোর করে মেডিকেল কলেজে পাঠায় দেয় তো লাভ হবে? ও একটা প্রফেও পাস করতে পারবে না, সবসময় সাপ্লি খাবে। আবার একটা ছেলের তাকে ভালোই লাগতেছে তাকে ডাক্তারি করতে, তাকে যদি জোর করে ইঞ্জিনিয়ারিং পাঠাইতে হয়, সে পারবে না কিন্তু। সো এইটা হচ্ছে বিষয়। তাহলে এখন এখান থেকে আমাদের বেরিয়ে আস্তে আস্তে আসতেছে, তাই না? আমরাই কিন্তু মানে কাউন্সিলিং করছি স্টুডেন্টদের সাথে, আপনাদের সাথে। দেখেন এই 5-10 মিনিট কথা বললাম, মানে ইয়ার বিষয় টপিকস রিলেটেড কথা কতগুলো বলছি, আর আদার্স কথা কতগুলো বললাম। আদার্স কথাই বেশি বললাম না, ক্যারিয়ার নিয়ে কাউন্সিলিং কিন্তু বেশি হলো। কারণ কি, এগুলো শেখা কোনো বিষয় না, আধা ঘন্টার ব্যাপার মাত্র। আপনি দরকার হচ্ছে কি আপনার মনোযোগ, কিন্তু আপনার মনোযোগ তো এখানে নাই। তো মনোযোগটা কখন এখানে আসবে? যখন আপনি ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবেন। আপনি বলুন যে না, আমি ওয়েব ডিজাইনার হব, ওয়েব ডেভেলপার হব, তখন মনে করেন যে পাশ দিয়ে যদি একটা ট্রাকও যায়, বাসও যায়, বিল্ডিং ধসেও পড়ে, আপনি ওখানেই থাকবেন যে না, এটা কেমনি হইলো। কনসেন্ট্রেশনটা অনেক বেশি জরুরি আর কি। তো এই জন্য ডিসিশন নিতে হবে আপনাকে আর কি। পিএসপি দিয়ে বর্তমানে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় মার্কেটে, নাম্বার 1। পিএসপি সিকিউরিটি কম, নাম্বার 3। পিএসপি ওপেন সোর্স, যেহেতু এটা দিয়ে যা মন চায় তাই করা যায়। আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন লজিক্যালি, কোনো বাধা নাই। ঠিক আছে, বাধা নাই। পিএসপি দিয়ে যখন আপনি কোনো সফটওয়্যার বানাবেন, সেটা অনেক দ্রুত রান হয়, রান টাইমটা খুব ফাস্ট লাইট ওয়েট, এবং পিএসপির মেইনটেনিং কস্ট অনেক কম। আপনি একটা সফটওয়্যার বানাইলেন,
মাইক্রোসফট অফিস এখন কত আসছে 2014 না 15 না 16 চলে আসছে। এটা আপনারা অনেক আগে থেকে পাইতে পারেন, আমি পাইছিলাম 98 না কত থেকে, এক্সপি থেকে মনে হয় আর কি। সো এখন কিন্তু দেখেন কতগুলো ভার্সন আপগ্রেড হয়েছে না, চেঞ্জ হয়েছে কিন্তু। সো মানে এটা মেইনটেনিং করতেছে, একটা সফটওয়্যার আমি বানাইলাম, বানাই ফেলাই দিলাম, যদি এটা আপডেট না করি, মেইনটেইন না করি, তাহলে কি কোনো ওটাতে আর আউটপুট আসবে? আউটপুট কিন্তু আসবে না। সো আপনি একটা সফটওয়্যার বানাইলেন, সেটাকে অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে। সো পিএসপি দিয়ে কোনো সফটওয়্যার বানালে সেটা মেইনটেইন কস্ট অনেক কম। এবার আসেন ASP.NET। ASP.NET এর সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা অনেক সিকিউর, পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলই ফলো করে, এটা ছাড়া এটা কোনো কাজ করে না। পিএসপি দিয়ে যদি আমি একটা লাইন আউটপুটে দেখতে চাই, যেমন এখন আমরা যেটা শিখছি জাভাস্ক্রিপ্ট, এটা কিন্তু 100% অবজেক্ট ওরিয়েন্টেড। মানে আপনি যাই কিছু করেন, যে কোনো কাজে আপনি এক্সিকিউট করতে চান, আপনাকে একটা ফাংশন লাগবে। উইদাউট ফাংশন কোনো কাজ এক্সিকিউট করা যাবে না। জাস্ট এ মিনিট। হ্যাঁ মনির, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি কোনো মেসেজ পাইছেন? আমি আর রুবেল আসলাম তো বিসিসি আছি, বিসিসি ক্লাস হচ্ছে তো এখানে আছি। আপনার কাছে কি স্যারের নাম্বার আছে? স্যারকে একটা ফোন হবে আর কি, ক্লাস হবে অবশ্যই হবে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ASP.NET টা অনেক বেশি অবজেক্ট ওরিয়েন্টেড আর কি। এটা দিয়ে যে কোনো কাজ আমি এক্সিকিউট করতে ফাংশন ছাড়া পারবো না। নাম্বার এবারে বলতে পারি যে ASP.NET এটা অনেক ভারী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কোনো সফটওয়্যার বানালে সেটা রান হতে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি সময় লাগে। এটার মেইনটেনিং কস্ট অনেক বেশি। এরপরে মার্কেটে ASP.NET এর কাজ কম, কাজ আছে কম, তুলনামূলকভাবে কম। আবার ASP.NET দিয়ে বানালে সেটা সিকিউরিটি একটু বেশি হয় আর কি। ওয়েব নিয়ে কাজ করতে চাইলে তো ASP.NET দিয়েও হবে, হ্যাঁ ASP.NET দিয়েও হবে। হিউজ কাজ করতেছে ASP.NET, অনেক ইঞ্জিনিয়ার আছে। আর আপনি কোনটা করে আপনার ভাল লাগে, আপনি 7 দিন PHP কোড করেন, আপনি 7 দিন ASP.NET কোড করেন, এবার দেখেন আপনার কোনটা ভাল লাগে, কোনটায় আপনি মজা পাইতেছেন। যেটা আপনি মজা পান আপনি সেটাই শেখার জন্য কোনো এক জায়গায় শিখে আসেন, এটা থাকবে আমার সাজেশন। আপনি 7 দিন PHP কোড করেন, এরপর 7 দিন ASP.NET কোড করেন, আপনি দেখেন কোনটায় আপনি ইন্টারেস্ট ফিল করেন বা কোনটা আপনার ভাল লাগে, আপনি মজা পাইতেছেন। বলেন, এগুলো তো বলতেছি, বসেন এগুলোই বলতেছি যে আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ, প্রথমে তো ওয়েবটা বানাইতে হবে। সো HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে আগে ওয়েবটা তৈরি করবেন, পেজটা তৈরি করবেন। এরপরে আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, সার্ভার ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে PHP অথবা ASP.NET, যেটা যে কোনো একটা জানলেই হবে আপাতত। দুইটাই মোটামুটি মার্কেটে কাজ আছে। PHP র কাজ বেশি, এবং PHP সম্পর্কে কিছু কথা বললাম, ASP.NET সম্পর্কে কিছু কথা বললাম। এবার আপনি আরো সার্চ দেন না, আমার কথা বলা লাগবে কেন? আপনি আমার কথা এভাবে বিশ্বাস করবেন কেন? আমি PHP পারি, আমি আপনাকে PHP থেকে ইনফ্লুয়েন্স করতে পারি, তাই না? করতেই পারি। আপনি আমার কথা শুনবেন কেন? আপনি গুগল মামার কাছে যান, গুগলে সার্চ দেন, ASP.NET লিখে সার্চ দেন, দেখবেন অনেক আর্টিকেল পাবেন ASP.NET সম্পর্কে, সেই আর্টিকেলগুলো পড়েন, ASP.NET এর ফিউচার লেখেন। এবার আপনি PHP তে সার্চ দেন, PHP ফিউচার লেখা সার্চ দেন, আপনি সেখান থেকে আর্টিকেলগুলো পড়েন। সেখানে তো আর কেউ সবাই একবার ফ্রেশ মাইন্ডে বলবে, যদিও ফ্রেশ মাইন্ডে বলবে না, ওখানেও তো আপনি কোনো না কোনো সাইড থেকেই পাবেন, তাই না? সবাই সবার গুণগান বলবে, বাট আমরা তো হিউম্যান মাইন্ড, আমরা তো চিন্তা করতে পারি। সো আমরা বুঝতে পারবো যে না, কোনটা আমার ভালো লাগতেছে, দেন আপনি ডিসিশন নেন, দেন আপনি কাজ শুরু করতে পারেন। সো ওটা হচ্ছে পরের বিষয় আর কি। এখন চোখের সামনে দিয়ে যেটা যাচ্ছে এটাকে ধরে নেন, এটা ধরতে পারলে এখন আমরা যে জিনিসগুলো শিখবো, এটা যদি শিখতে পারেন বা এটা যদি ধরে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ অর্ধেক হয়ে যাবে এমনিতেই। আপনি PHP শিখেন, ASP.NET শিখেন। PHP যেই জন্য শিখবো, তো জাভাস্ক্রিপ্টটা ভালো করে শিখি, তো জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক আছে Node.js, হ্যাঁ, এটা দিয়ে কি কাজটা করতে পারবো? না না না, ওটাতে তো সার্ভারে কাজ করা যাবে না, ওটা ক্লায়েন্ট এন্ডে, ক্লায়েন্ট এন্ডে।
জাভাস্ক্রিপ্টের একটা বিষয় আছে অ্যাজাক্স। অ্যাজাক্স দিয়ে সার্ভারের সাথে কাজ করা যায়, অ্যাসিনক্রোনাস প্রসেস, অ্যাজাক্স এর একটা ইস্যু আছে আর কি, বাট সেটা তো স্বয়ংক্রিয় না, একাই করে। একাই তো পারবেন, রাইট? হ্যাঁ, সো অ্যাজাক্স দিয়ে টুকটাক কিছু করা যায়, বাট ওখানেও আপনার ওই পিএসপি বা ASP.NET লাগবেই। ঠিক আছে, তুলনামূলকভাবে পিএসপিটা একটু মানে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড না, সো প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেড হলে হয় কি ঝামেলা হয়ে যায়। সো প্রথমে আপনি র ভাবে শিখবেন, তারপরে ফাংশন ইউজ করে শিখবেন, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড শিখবেন, দেন কোনটা ফ্রেমওয়ার্ক শিখে নেবেন, বাস। বাট ধাপে ধাপে। ধাপে ধাপে আর কি। সো জাভাস্ক্রিপ্ট যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, আমরা এভাবে বলতে পারি, আপনারা গুগলে সার্চ দিবেন হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, অনেক আর্টিকেল পাবেন, সেখান থেকে পড়বেন। বাট আমাদের এখানে আমরা যদি এভাবে বলি জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট ইন্ডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট ইন্ডেড, ক্লায়েন্ট ইন্ড। এন্ড ক্লায়েন্ট ইন্ড জিনিসটা কি? প্রত্যেকটা ওয়েব অ্যাপ্লিকেশনের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। যেমন ধরেন আমরা যে ফেসবুক চালাই না, ফেসবুক, সো ফেসবুকের যে পাঁচটা যে পোর্শনটা আমরা দেখি ওটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট ইন। আর ফেসবুকের ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল আছে, যেটা আমরা জানি না, সেটা কর্তৃপক্ষ জানে। আমরা যেমন বসুন্ধরা গ্রুপের একটা ওয়েবসাইট দেখি না, যমুনা গ্রুপ, এই প্রত্যেকটা ওয়েবসাইটের আরেকটা সাইট আছে অ্যাডমিন প্যানেল বলে ওটাকে, যেখান থেকে ম্যানেজ করে। বসুন্ধরা গ্রুপের মধ্যে আজকে থেকে 1 বছর আগে যে কন্টেন্ট ছিল, এখনো কি একই কন্টেন্ট আছে? কন্টেন্ট চেঞ্জ হয় না? তো কন্টেন্টগুলো কোথা থেকে চেঞ্জ করে? কোড থেকে চেঞ্জ করে না। কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য আরেকটা প্যানেল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, সেখান থেকে করে। সো জাভাস্ক্রিপ্টে বলা হচ্ছে একটা ক্লায়েন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফ্রন্ট এন্ডের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং বর্তমান সময়ে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা বিষয় যে যে যত ভালো জাভাস্ক্রিপ্ট জানবে, জব মার্কেটে তার ভ্যালু তত বেশি। 1995 সালের দিকে এই ল্যাঙ্গুয়েজটা আসে। আপনারা জাভাস্ক্রিপ্টের হিস্ট্রি লিখে সার্চ দিলে অনেক সময় জানতে পারবেন এটা কে বানাইছে, তারপরে এটা কিভাবে আসছে। সো এই বিষয়গুলো আমরা একটু জানতে পারবো। সো মেইনলি 1995 সালের দিকে এই ল্যাঙ্গুয়েজটা আসে, বিভিন্ন ভাবে অ্যাকশন স্ক্রিপ্ট অনেক কিছু হয়ে আর কি। প্রথম দিকে এর নাম জাভাস্ক্রিপ্ট ছিল না আর কি, বেশ কিছু স্টেপে ধাপে ধাপে এটা আসছে। সো হিস্টোরি আমরা পড়ে নিতে পারবো, বাট মেইন জিনিস হচ্ছে সিনট্যাক্স। আর হচ্ছে কেউ যদি আমাদেরকে বলে জাভাস্ক্রিপ্ট কি, তখন আমরা কি বলবো? সো ক্লায়েন্ট এন্ডের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে কম্পাইলার ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। সো কম্পাইলার ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? যেটা কম্পাইলার দিয়ে রান করে। যেমন ধরেন সি, সি প্লাস প্লাস, জাভা, তারপরে সি শার্প, এগুলো সব কিন্তু কম্পাইলার ল্যাঙ্গুয়েজ। কম্পাইলারটা কি স্যার? কম্পাইলার হইতেছে, নেটবিনস একটা কম্পাইলার। হ্যাঁ, নেটবিনস একটা কম্পাইলার না? নেটবিনস কম্পাইলার বলা যায় না, এটা আইডি বলা যাবে। কম্পাইলার বলে এটা ভুল হবে। সো কম্পাইলার হচ্ছে কি? কম্পাইলার হইতেছে আমি একটা ভাষা লিখলাম, এই ভাষাটা যে বুঝবে তাকে বলা হচ্ছে কম্পাইলার। হ্যাঁ, অনুবাদক এটা তো বলা যায় না ডিরেক্ট। সো রুলস গুলা যে জানে আর কি, পার্টিকুলার বিষয়ের উপরে। সো কম্পাইলার কি করে? এই জিনিসগুলোকে পড়ে। যেমন ধরেন আমি সি শার্পের একটা কোড লিখলাম এখানে, ওয়েব ব্রাউজারের মাধ্যমে, রাইট? সো ধরেন আমি এখানে লিখলাম একটা কোড লিখলাম এখানে, সেখানে যে ইনক্লুড ভয়েড মেইন, তারপরে এগুলো সি যারা পারেন আর কি, এবং দেখছেন সেই কোডটা লেখার পর যে ভয়েড মেইন লিখতে হয় না, ভয়েড মেইন ইন্টিজার নেম, এর মধ্যে আমাদের কোড লিখতে হয় না এভাবে, আর এর উপরে যেভাবে লিখতে হয় হ্যাশ দিয়ে মনে হয়, তাহলে ইনক্লুড ponio.h, অনেক কিছু লিখতে হয়। ponio.h লিখলে সব ক্লিয়ার হয়ে যায় না, একবার আউটপুট হওয়ার পর মনে হয় এরকম আর কি। সো এইগুলো লিখলে লাস্টে লিখতে হয় কি গেট ch না, এটাও কিন্তু একটা ফাংশন। এটা কি করে বলেন তো? কোডটাকে অফ করে দেয়। স্যার এটা নাকি রিটার্ন 0 থাকে? হ্যাঁ রিটার্ন 0, হ্যাঁ থাকতে পারে। সো এটা লিখলাম। এখন কথা হচ্ছে এই কোডটা যখন কি হয়, এই কোডটা প্রথমে কোনো একটা কম্পাইলার
এই কোডটাকে কম্পাইলার করে কি মেশিন ল্যাঙ্গুয়েজে বানায় 01010101 বাইনারি হ্যাঁ এইগুলা বানায় দেন এইগুলা অপারেটিং সিস্টেমের মাধ্যমে এক্সিকিউট হয় অপারেটিং সিস্টেমের মাধ্যমে এক্সিকিউট হয় অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি লিনাক্স এগুলোর মাধ্যমে এক্সিকিউট হয় এটাকে বলা হচ্ছে কি কম্পাইলার ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা পার্ট গেল আর আমরা জিনিসটা শিখতেছি তোমার কথা কি আমি বুঝতে পারছি রাকিব যে আমরা যখন সি সি প্লাস প্লাস যারা শিখছে ওগুলো আমরা ওইভাবে হয় যে একটা কোড এখানে লেখা হয় সেই কোডটাকে কম্পাইলার করে কি মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে দেন মেশিন ল্যাঙ্গুয়েজে বানানোর পর এই মেশিন ল্যাঙ্গুয়েজগুলোকে কি চিনে অপারেটিং সিস্টেম সেটা হতে পারে উইন্ডোজ লিনাক্স আইও তো সেখানে কিন্তু এটা রান করে মানে এই কম্পাইলার এই কোডগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে বানায় মেশিন ল্যাঙ্গুয়েজের এই কোডগুলোকে অপারেটিং সিস্টেম চিনে আউটপুট দেখায় ডান আর এমনিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট কিন্তু এভাবে কাজ করে না জাভাস্ক্রিপ্ট কি করে জাভাস্ক্রিপ্ট আমরা কিছু প্লেন টেক্সট লিখবো HTML CSS এর মধ্যে এই কোডগুলোকে কোন কম্পাইলার দেখবেন এই কোডগুলো সরাসরি চলে যাবে কার কাছে ব্রাউজারের কাছে সেটা হতে পারে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স গুগল ক্রোম অথবা ফায়ারফক্স এর কাছে সরাসরি আমরা দিয়ে দিচ্ছি ফক্স সেগুলো দেখে কি করতেছে এই কোডগুলোকে রান করতেছে সো এই কোডগুলোকে কেউ কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে অ্যাড করতেছে না আমার কথা বুঝতে পারছেন এই কোডগুলোকে নরমালি যখন সি শার্প এই কোডগুলোকে কি করতেছে কম্পাইলার মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করতেছে দেন ওগুলো অপারেটিং সিস্টেমে রান হচ্ছে আর জাভাস্ক্রিপ্টের কোড কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ হবে না জাভাস্ক্রিপ্টের প্লেন টেক্সটের মধ্যে আমরা কোডগুলো লিখবো কোডগুলো লিখে সরাসরি চলে যাবে কার কাছে ব্রাউজারের কাছে সো এই ব্রাউজারটা রান হয়েছে কিভাবে ব্রাউজারটা কিন্তু উইন্ডোজের মাধ্যমে রান হয়েছে মজিলা বা গুগল ক্রোম যেগুলো বলেন এগুলো কি ডেস্কটপ বেস সফটওয়্যার না ডেস্কটপ বেস সফটওয়্যার কিন্তু এই সফটওয়্যারগুলো কিন্তু তাহলে অপারেটিং সিস্টেম রান করছে কি ব্রাউজার রান করছে কি জাভাস্ক্রিপ্ট এই জিনিসটা কিন্তু বুঝতে হবে মানে জাস্ট দুইটা পার্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জাভাস্ক্রিপ্টটা তাহলে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ কিন্তু তো এই কোডগুলোকে অনুবাদ করতেছে কে ব্রাউজার আর এই কোডগুলোকে অনুবাদ কিন্তু ব্রাউজার করতেছে না এই কোডগুলোকে যাচ্ছে কম্পাইলার কাছে কম্পাইলার এই কোডগুলোকে রিশাফল করতেছে মেশিন কোডের এই কোডগুলোকে চিনে একটা উইন্ডোজে আউটপুট দেখাচ্ছে অপারেটিং সিস্টেম আউটপুট দেখাচ্ছে আমার মনে হয় এটা নিয়ে কথা বলার দরকার নাই তাই না যতটুকুন বলছি এর মধ্যে যে কার কোনো কোশ্চেন আছে তাহলে তো স্যার জাভাস্ক্রিপ্ট একটা ওয়েব বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন ওয়েব বেস বলে ভুল হবে আর কি এটা ক্লায়েন্ট এন্ডের একটা ফ্রন্ট এন্ডের ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন না সমস্যা নেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকেই বলা যাবে যে ইউজারের সাথে কাজ করতে পারে HTML CSS কিন্তু ইউজারের সাথে কাজ করতে পারে না আমরা কি ফ্রেম শিখছি না কি ফ্রেম দিয়ে অনেক অ্যানিমেশন তৈরি করতে পারি এগুলা কি একজন ইউজার চাইলে স্টার্ট স্টপ করতে পারবে আপনি দিয়ে দিতেছেন একটা স্লাইডার ঘুরতেছে আপনি দিয়ে দিয়েছেন অ্যানিমেশন ইটারেশন কাউন্ট 10 সেকেন্ড বা 10 বার 20 বার 100 বার ঘুরে ঘুরে সে থামে যেতেছে ওখানে আমি চাইলে কি একে 5 বারের পর থামে দিতে পারবো মানে সে কিন্তু কারোর সাথে কথা বলতে পারছে না তাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করতে আছে ওটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যাবে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে সেইটা যে ইনস্ট্রাকশন দেয়া আছে ওই ইনস্ট্রাকশনটা আবার আমি চাইলে আমার ইচ্ছা মতো করতে পারবো এক্সিকিউট করতে পারবো যেমন একটা স্লাইডার ঘুরতেছে আমার ভালো লাগতেছে না ঘুরে আমি চাইলে স্লাইডারটাকে স্টপ করে দিলাম এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু HTML CSS তে করা যাবে না এটাতে জাভাস্ক্রিপ্ট লাগবে একটা স্লাইডার ঘুরতেছে আমি মাউসটা স্লাইডারের উপরে নিলাম স্লাইডে ঘোরাটা থেমে যাবে এই যে তাহলে স্লাইডারটাকে থামাই দিল কে কোড থামাই দিল না ইউজার থামাই দিল ইউজার তাহলে এই যে ইউজার যেটা থামাই দিল তাহলে এই কাজটা তার মানে কি ইউজার আমার ডকুমেন্টের সাথে কথা বলতেছে ইন্টারঅ্যাক্ট করতেছে আমি তাকে বুঝাইলাম যে তুমি থেমে যাও সে থেমে গেল সেই কাজটা কিন্তু HTML CSS তে করা যাবে না জাভাস্ক্রিপ্ট এজন্য যখন কেউ কারোর সাথে লজিক দিয়ে কথা বলতে পারে ওটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এজন্য জাভাস্ক্রিপ্টকে এক কথায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় জাভাস্ক্রিপ্ট আর জাভা টোটালি আলাদা কিন্তু এক জিনিস না সো একটা জায়গায় শুধু মিল আছে দুটি অবজেক্ট ওরিয়েন্টেড এছাড়া কোনো মিল নাই সো এখানে জাভাস্ক্রিপ্টের তাহলে কোডগুলো কিভাবে হয় আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারলাম যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি বা সি++
এগুলা প্রথমে কম্পাইলার মেশিন কোড তৈরি করে, মেশিন কোডটা উইন্ডোজে রান হয়। আর আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড লিখি সেটা সরাসরি চলে যায় কার কাছে? ব্রাউজারের কাছে। ব্রাউজার কোডগুলোকে রান করে। এখন এই ব্রাউজারটা কি আগে রান করা হয় না? ব্রাউজারটাকে রান করে কে? উইন্ডোজ। ব্রাউজারটাকে উইন্ডোজ রান করে, আর হচ্ছে ওই ব্রাউজার আমাদের কোডগুলোকে রান করে। এইটাই আর কিছু না। এখন জাভাস্ক্রিপ্টের কিভাবে লিখতে হয়? আমরা যেমন HTML এ প্রথমে আমরা দেখেছিলাম যে HTML এ যদি আমরা হ্যালো HTML এই কথাটা যদি ব্রাউজারে আউটপুট দেখতে চাই, তাহলে আমাদেরকে সেটা কোনো একটা এলিমেন্টের মধ্যে প্লেস করে দেওয়া হয়েছে, তাই না? এটা হতে পারে হেডিং অথবা প্যারাগ্রাফ। এগুলোর মধ্যে আমরা প্লেস করে দিয়েছি, আমরা আউটপুটে সেটা চলে আসছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সিনট্যাক্স যদি বলি যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হ্যালো জাভাস্ক্রিপ্ট এই কথাটা ব্রাউজারে নিয়ে আসবো, এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। সো এখানে দেখেন যখন আমরা এটা কি একটা লেটার না, একটা কি বলে ক্যারেক্টার, HELLOW, এখানে কতগুলো ক্যারেক্টার আছে রিপন বলেন তো? 6টা। এবারে বললাম আমি হ্যালো জাভাস্ক্রিপ্ট। তাহলে এখানে একাধিক ক্যারেক্টার যখন পাশাপাশি বসে সেটা একটা ওয়ার্ড হয়ে যায়, একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে সেটা একটা সেন্টেন্সের মতো হয়ে যায়। যখন কোনো একটা ক্যারেক্টার কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা সেন্টেন্সের উপরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন বসে, তখন সেই জিনিসটাকে বলা হয় স্ট্রিং। আমার কথাটা খেয়াল করছেন কি বললাম? আমি বলছি যে একাধিক ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, মানে লেটার, এটা একটা লেটার, এগুলো লেটার না? তো একাধিক লেটার অথবা ক্যারেক্টার পাশাপাশি বসে হয় একটা ওয়ার্ড, আর একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে হয় একটা সেন্টেন্স। সো আমরা যদি কোনো একটা ওয়ার্ডের উপরে লেটারের উপরে, কোনো একটা লেটারের উপরে অথবা কোনো একটা ওয়ার্ডের উপরে অথবা কোনো একটা সেন্টেন্সের উপরে এটা একটা কি ক্যারেক্টার, এটা একটা ওয়ার্ড, এটাকে আমরা একটা সেন্টেন্স বলতে পারি। সো কোন একটা ক্যারেক্টার, কোন একটা ওয়ার্ড অথবা কোন একটা সেন্টেন্সের উপরে আমরা যখন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটাই দেই সেটা হয়ে যাবে কি একটা স্ট্রিং হয়ে যাবে। স্ট্রিং হয়ে যাবে, STRING, স্ট্রিং হয়ে যাবে। আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যদি কোন একটা স্ট্রিংকে আউটপুটে নিয়ে আসতে চাই, আমাদের অনেকগুলো মাধ্যম আছে, প্রায় 4-5টা মাধ্যম আছে। তার মধ্যে প্রথমে আমরা আপাতত দুটো নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট এই কথাটা লিখে, এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, এর মধ্যে যদি আমরা হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখে দেই এবং তাহলে এটা আউটপুটে চলে আসবে। এবং এটাকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। একটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে ক্লোজ করার জন্য সেমিকোলন দিতে হয়। অর্থাৎ ব্রাউজার যখনই এই লাইনটা পড়তে পড়তে যখন সেমিকোলনটা পাবে তখন সে বুঝবে যে একটা স্টেটমেন্ট কমপ্লিট। ঠিক আছে, আমি যদি এইটা না দিয়ে এখানে আরো কিছু লিখি তাহলে সে কি ভাববে এখনো স্টেটমেন্টটা কমপ্লিট হয় নাই। এজন্য কি করতে হবে? একটা সেমিকোলন দিতে হবে। ডকুমেন্ট ডট রাইট এটা হচ্ছে একটা ফিক্সড লাইন, এটা একটা মিনিং আছে, মিনিংটা আমি 2-3টা ক্লাস পরে বলবো। এখন আপাতত ধরে রাখেন কোন একটা জিনিস আউটপুটে নিয়ে আসতে চাইলে আমাদেরকে কি লিখতে হবে? ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যেটাই দেন কোনো সমস্যা নেই, এটা দিলেই হবে। হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখে দিলে আমি যা লিখে দেব সেটা আমার আউটপুট ব্রাউজারে আসবে। হ্যালো জাভাস্ক্রিপ্ট এটা লিখে দিলাম, এটা আউটপুটে আসবে। এবার এই কোডটা, এই যে এটাকে বলা হচ্ছে কি একটা, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা
শেষ হচ্ছে কোথায়। একটা স্টেটমেন্ট শুরু হলে তো শেষ থাকা দরকার না। সো আমি সেমিকলন মানে হচ্ছে স্টেটমেন্ট আমি ক্লোজ করে দিলাম, স্টেটমেন্ট এখানে শেষ। আর তাহলে এই স্টেটমেন্টটা আমরা লিখলাম। এখন আমরা ব্রাউজারে আউটপুট নিয়ে আসার জন্য, এখন আমরা জানি যে ব্রাউজারে যদি হ্যালো HTML লিখতে চাইতাম তাহলে লিখতে হতো h1 বা p1। তো h1 p1 টা আমরা কোথায় লিখতাম? বডির মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লিখতে হয় না? তাহলে আমরা এখন এইটা কোথায় লিখবো? এটা কি আমরা হেডের উপর লিখবো না নিচে লিখবো না কোথায় লিখবো? এটা একটা ইস্যু আছে। সো এটাকে লিখতে হবে হচ্ছে একটা HTML এর ট্যাগ আছে, তার নাম হচ্ছে স্ক্রিপ্ট, SCRIPT। স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হবে, স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হবে, স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হবে, স্ক্রিপ্ট দিয়ে শেষ করতে হবে। এটার মাঝখানে হচ্ছে এই জিনিসটাকে লিখতে হবে। যে কোনো জায়গায় লিখে দিলেই হবে না, স্ক্রিপ্ট দিয়ে শুরু, স্ক্রিপ্ট দিয়ে শেষ, এর মাঝখানে এই কথাটা লিখতে হবে। এবং এই পুরো জিনিসটাকে একটা ওয়েব পেজের আমি যে কোনো জায়গায় লিখতে পারি। তবে আমরা কোথায় লিখব এটা আপনারাই ডিসিশন দিবেন, কারণ আমরা ওয়েব পেজের বিভিন্ন জায়গায় লিখে লিখে দেখব, এবার আপনারাই বলবেন যে কোথায় লিখলে ভালো হয়। ঠিক আছে, আপাতত এতটুকু আমরা জানি যে এটা যে কোনো জায়গায় লিখলেই হবে ওয়েব পেজের। সো সাধারণত হেডিং, HTML এর হেডিং এবং বডি দুইটা জায়গায় এটা লেখা যায়। এছাড়া আমি চাইলে বাইরেও লিখতে পারি। সো মোট কথা এই স্ক্রিপ্ট দিয়ে শুরু হচ্ছে, স্ক্রিপ্ট দিয়ে শেষ হচ্ছে, মাঝখানে এই কথাটা লিখলে আমার এভাবে লিখতে হয় আর কি। ঠিক আছে, সো আমরা এই বিষয়টা একটু এখন কম্পিউটার এক্সিকিউট করে দেখি আসলে কাজ করে কিনা। ঠিক আছে, আমাদের ওয়েব ডিজাইন ব্যাচ 13 এর মধ্যে এসে আমি ব্যাচ 10 হবে, সরি। এখানে ধরেন আমরা একটা রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার নিয়ে নিলাম। আজকে আমাদের ডে 15। এখন ডে 15 এর মধ্যে আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি। সো আরেকটা বিষয় এখানে আমরা বলতে পারি যে জাভাস্ক্রিপ্টের কোড আমরা HTML ফাইলে লিখতে পারি, মানে .html। যেমন ধরেন এখানে আমরা এতদিন কাজ করছি কি HTML ফাইল নিয়ে না। সো জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা HTML ফাইলের মধ্যে লিখতে পারি। আবার এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের ফাইলও আছে না, এর মধ্যেও লিখতে পারি। আবার এই দুটো ফাইলের বাইরে আমরা PHP ফাইলের মধ্যেও লিখতে পারবো, .php। সব জায়গায় আবার ক্যাসকেডিং স্টাইল শিটের মধ্যে লেখা যাবে না। ঠিক আছে, সো এতটুকু মনে রাখলে হবে যে HTML ফাইলের মধ্যে লেখা যায়, আবার জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যেও লেখা যায়। সো আমরা যদি HTML এর ফাইলের মধ্যে যাই, প্রথমে এখানে এসে আমি বললাম জাভাস্ক্রিপ্ট বেসিক। একটা ফাইল তৈরি করা, HTML এর ফাইল নেন সবাই এবং এটাকে ব্রাউজারে আউটপুট রান করান। টাইটেলটা শুধু চেঞ্জ করে, আমি টাইটেলটা চেঞ্জ করে দিয়ে বললাম জাভাস্ক্রিপ্ট বেসিক। জাভাস্ক্রিপ্ট বেসিক নামে টাইটেল দিয়ে আমরা একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। এখানে বডিটা আমি পুরোটাই ফাঁকা করে দিলাম এবং এই ফাইলটাকে আমরা রান করব হার্ড ডিস্কের থ্রুতে। সো আমি আমার ড্রাইভে এসে ডে 15 এর মধ্যে আমি এটাকে রান করে দিলাম। আমি টাইটেল দেখে বুঝতে পারতেছি যে না আমার এই পেজটা এইটাই, কারণ এখানে টাইটেল ছিল জাভাস্ক্রিপ্ট বেসিক আর এখানেও আমার টাইটেলটা কি জাভাস্ক্রিপ্ট বেসিক। সো আমার ইনপুট কোড লেখার জন্য এনভায়রনমেন্ট রেডি, আমার আউটপুট দেখার জন্য ব্রাউজারও রেডি। এই কাজটা সবাই করে ফেলেন। এখন আমরা
জাভাস্ক্রিপ্ট HTML ফাইলে এসে আমরা প্রথমে বডির মধ্যে এভাবে আমরা বলতেছিলাম যে HELLOWJAVASCRIPT, দুটো ওয়ার্ড মিল একটা সেন্টেন্স, এর মধ্যে আমরা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই দিয়ে দেবো সেটা হয়ে যাবে কি একটা স্ট্রিং হয়ে যাবে, এটা মনে রাখেন সবসময়। সো আমি এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম HELLOW, হ্যালো জাভাস্ক্রিপ্ট। এটাকে কিসের মধ্যে রাখতে হবে? ডকুমেন্ট .writ, ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমাকে এটা রাখতে হবে। এটা একটা স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টটা বডির মধ্যে লিখলাম। কিছু হইলো? ব্রাউজারে গেলে কি হবে বলেন তো এই অবস্থায়? এই জিনিসটাই দেখাবে পুরো। দেখেন ডকুমেন্ট ডট রাইট হ্যালো জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে না? সো এটাকে আমরা কি করব এখন? SCRIPT, আমরা স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম এবং পুরো জিনিসটাকে আমরা স্ক্রিপ্টের মধ্যে এভাবে বসিয়ে দিলাম। এবার দেখেন, এবার কিন্তু এবার যে ব্রাউজারে যাই কি আসতেছে? হ্যালো জাভাস্ক্রিপ্ট চলে আসতেছে। আমরা একটা কাজ করি, ধরেন আমি বডি যেখানে শুরু হচ্ছে না স্ক্রিপ্টটা, শেষ না করলে সেমিকলনটা না করলে শেষ করলে এখানে কোনো সমস্যা নেই, কারণ এই যে জাভাস্ক্রিপ্টে আপনি কোডটা লিখছেন এখানে আপনার এই পুরো জায়গায় কোড আছে কতগুলা, মানে স্টেটমেন্ট আছে কতগুলা? যদি আপনার 100টা স্টেটমেন্ট হয় তখন গন্ডগোল লাগবে, 10টা হলেও গন্ডগোল লাগবে, একটা থেকে গন্ডগোল লাগে নাই, গন্ডগোল দুইটা হলেও গন্ডগোল লাগবে কি? লাগবে, হ্যাঁ রাইট, হ্যাঁ। সো একটা হলে এই জন্য স্টেটমেন্ট দিয়ে ক্লোজ করে দেওয়া লাগবে, ঠিক আছে, নাইস। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি বডি যেখানে শুরু হচ্ছে এখানে এসে আমি একটা হেডিং ট্যাগ দিলাম। সিম্পলি আমি বললাম দিস ইজ এ হেডিং। আমি এরপর আমি আরেকটা ট্যাগ দিলাম পি। আমি বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। This is a paragraph. This is a heading, this is a paragraph. বুঝছে না? ক্যাপ্টেন আসেনি না মহসিন? রুবেল একটু যাবেন নাকি? টিচিং ঘুরে আসেন না, অ্যাটেন্ডেন্স শিটটা নাই এদের, ওরা থাকুক কাজ করুক, ঠিক আছে, আপনি ঘুরে আসেন। বলেন যে বেস্ট ফায়ার অ্যাটেন্ডেন্স শিটটা এখনো আসে নাই, কি করে? সো আমি জাস্ট এখানে একটা হেডিং দিলাম, এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে, বডির উপরে, এরপরে স্ক্রিপ্ট। সো হেডিং প্যারাগ্রাফ কি আসছে সবার? হেডিং আসছে, প্যারাগ্রাফ আসছে, হ্যালো জাভাস্ক্রিপ্ট আসছে। সো HTML এর কাজ HTML করবে, জাভাস্ক্রিপ্টের কাজ জাভাস্ক্রিপ্ট করবে। এখন আমাদের বিষয় ছিল যে আমরা এই কোডটা কোথায় লিখব। এখন ধরেন এই কোডটা আমরা প্রথমে লিখলাম কোথায়? বডির ইমিডিয়েট নিচে। এবার হেডিং প্যারাগ্রাফের উপরে দিলাম। বডির ইমিডিয়েট যেখানে শুরু হচ্ছে না, আপনি একটু আগে স্ক্রিপ্টটা দেখেন, এরপরে করেন। সো বডির যেখানে শুরু হচ্ছে এরপরে আমি স্ক্রিপ্টটা লিখলাম। এবার চেক করি, একই আছে। সো আমরা আবার যদি এটাকে এখান থেকে নিয়ে যে কাট করে আমরা এখানে দেই, স্টিল কিন্তু দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, হ্যাঁ দেখাবে, মানে এখানে লিখলেও হবে, কোনো প্রবলেম হবে না। যদি HTML দিয়ে শুরু হয় তাহলে এর বাইরে লেখা যাবে না। না, হেড সহ কিভাবে? হেড তো আছে। ও সরি, হ্যাঁ, স্ক্রিপ্টটা আমি HTML এর বাইরে লিখতে পারবো না, এরর দেখাচ্ছে, তাই না? সো কি করতে হবে? HTML এর মধ্যেই লিখতে হবে। আর যদি আমার HTML এর মধ্যেই লিখতে হবে আর কি। নাইস। এবার আমরা দেখেন তাহলে 3টা জায়গায় কিন্তু হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা এখান থেকে কাট করে আবার বডির মধ্যে আসলাম। সো ব্রাউজারে কোনো কিছু শো করার জন্য আমরা ডকুমেন্ট ডট রাইট লিখতে পারি,
আমাদের কাছে আরো একটা বিষয় আছে, এটা হচ্ছে অ্যালার্ট। ধরেন আমরা এটাকে এখানে রেখে দিলাম, ডকুমেন্ট ডট রাইট, মানে যেখানে প্রথম লিখেছিলাম আমরা আর কি। সো অ্যালার্ট লিখে আমরা উপরেটাকে অফ করে রেখে আমরা এটাকে বললাম যে অ্যালার্ট, ALERT, অ্যালার্ট, এটা একটা ফাংশনের নাম। সো অ্যালার্ট হ্যালো জাভাস্ক্রিপ্ট বললাম, শো করা। হ্যাঁ, এবার ব্রাউজারে যাই, চেক করি, দেখেন এটা হ্যালো জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে না? এই কোডটা আপনাদের ফাইলটা আপনারা সবাই একটু মোজিলা দিয়ে ওপেন করেন, মোজিলা দিয়ে ওপেন করেন। হ্যাঁ, মোজিলা দিয়ে ভালো আসবে। দেখেন একটা হ্যালো জাভাস্ক্রিপ্ট এভাবে আসছে না সবার? মোজিলা দিয়ে ওপেন করে দেখেন এভাবে আসবে। আসছে, এটাকে মোজিলা দিয়ে ওপেন করার পর এরকম কিন্তু আসতেছে। এবার একটা জিনিস খেয়াল করেন, তার মানে কি ব্রাউজার এই কোডগুলোকে কিন্তু লাইন বাই লাইন, এটা এগুলো কি বলা হচ্ছে কি প্লেন টেক্সট, HTML এর এই প্লেন টেক্সট, এগুলো লিখতেছি, এগুলো সরাসরি চলে যাচ্ছে কোথায়, রিসিভ করতেছে ব্রাউজার, ব্রাউজার এগুলোকে পুরোপুরি আউটপুট জেনারেট করতেছে। অ্যালার্ট দিলেও আউটপুট আসে। এবার আমি যদি এই কোডটাকে কাট করে হেডের মধ্যে দেই, হেডের মধ্যে দিলাম, এবার চেক করি কি হয়। দেখেন কি দেখাচ্ছে, আমার HTML গুলো কি দেখাচ্ছে? এবার আমার কি হ্যালো জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে। আমি এখানে ওকে দেওয়ার পর দেখাবে HTML কোডগুলো। তার মানে কি HTML কোড এক্সিকিউট হওয়ার আগে কি এক্সিকিউট হয়ে গেছে? জাভাস্ক্রিপ্ট না, লাইন বাই লাইন কিন্তু পড়ছে, এখান থেকে পড়ে আসছে। এখন HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্রন্ট এন্ডের বা ক্লায়েন্ট এন্ডের, তাই না? সো ফ্রন্ট এন্ডটা তৈরি করা হয় কি দিয়ে? HTML CSS দিয়ে না? সো HTML এর এলিমেন্ট দিয়েই তো আমার ফ্রন্ট এন্ডটা তৈরি করা হচ্ছে, তাই না? এখন তার মানে যদি জাভাস্ক্রিপ্ট HTML নিয়ে কাজ করে, তাহলে আমি যাকে নিয়ে কাজ করতেছি সে এক্সিকিউট হওয়ার আগে আমি এক্সিকিউট হয়ে যাচ্ছি। এখানে অ্যালার্ট লেখার অর্থ হচ্ছে যে আমরা দেখলাম যে লাইন বাই লাইন কিন্তু কোডগুলো পড়তেছে। সো এইটা এখানে আগে এক্সিকিউট হচ্ছে, এই লাইনটা কি আমার পরে এক্সিকিউট হচ্ছে, এই লাইনটা আমার আগে এক্সিকিউট হচ্ছে, এই লাইনটা আমার পরে এক্সিকিউট হচ্ছে। সো তাহলে এখানে যদি আমি HTML এর কোনো একটা হেডিং নিয়ে কাজ করি, এখানে আমি একটা হেডিং নিয়ে কাজ করলাম, সাপোজ কোনো একটা হেডিং ট্যাগ নিয়ে কাজ করলাম এখানে, তাহলে এই হেডিং ট্যাগটা কি এখন পর্যন্ত ইনিশিয়ালাইজ হয়েছে ব্রাউজারের কাছে? আমি এখানে ধরেন HTML এ কোনো একটা ট্যাগ নিয়ে কাজ করলাম, সো ট্যাগটা কি তখন কি ইনিশিয়ালাইজ হয়েছে? ট্যাগটা তো হয় নাই। কারণ কি ট্যাগটা হবে কখন? যখন বডির ভিতরে কম্পাইলার আসবে, কি বলে ব্রাউজার ঢুকবে। আমার কথাকে আপনি বুঝতে পারেনি মনে হয়, তাই না? সিরিয়ালি আসবে। সো ধরেন HTML এর যে আউটপুটটা আমরা বডির মধ্যে দেখতে পাবো, এই কোডগুলো কোথায় লেখা থাকে? বডির মধ্যে না হেডের মধ্যে? সব বডির মধ্যে থাকবে না? আর জাভাস্ক্রিপ্টের আমরা প্রোগ্রামিং করব হচ্ছে HTML আর CSS নিয়ে, HTML নিয়ে। সো HTML এর ট্যাগগুলোর সাথে, এলিমেন্টগুলোর সাথে আমরা প্রোগ্রামিং করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। তাহলে যাকে দিয়ে আমি প্রোগ্রামিং করব সে এক্সিকিউট হচ্ছে পরে, আর আমি এক্সিকিউট হচ্ছে আগে। মানে আমি এখানে যদি হেডিং নিয়ে কাজ করি, ধরেন আমি HTML এর ট্যাগ হেডিং নিয়ে কাজ করলাম, এখানে কোনো একটা এলিমেন্ট নিয়ে কাজ করলাম আর কি এখানে, বাট এই এলিমেন্টটা কি আগে এক্সিকিউট হবে? আগে তো এক্সিকিউট হবে। এলিমেন্টটা কখন এক্সিকিউট হবে? এলিমেন্টটা বডির মধ্যে এক্সিকিউট হবে, পরে এক্সিকিউট হবে। তো সেক্ষেত্রে গন্ডগোল হবে। আমার কথাটা মনে বোঝেন না, তাই না? বলেন তো আমার কথাটা কি ছিল? যে আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে প্রোগ্রামিং করব। সো জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং করব আমরা HTML এর বিভিন্ন এলিমেন্টকে নিয়ে। সো আগে এলিমেন্টগুলো এক্সিকিউট হওয়া ভালো না? তাহলে আমি কিভাবে তাকে নিয়ে কাজ করব? ধরেন একটা বাচ্চা জন্মগ্রহণই হয় নাই, বাট তারা নিয়ে আমরা খেলাধুলা করতেছি, বিষয়টা সেরকম। এটা কি সম্ভব? তখন গন্ডগোল লেগে যাবে, তখন বলবো যে মেন্টাল। এজন্য কি করতে হবে? বডির মধ্যে শুধু লিখলে হবে না, এই স্ক্রিপ্টটাকে সবার বডিটাকে ইমিডিয়েট ক্লোজিং যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে, এখানে যদি দেই তাহলে কি হবে? এ তো কাজ করবে কাকে নিয়ে?
HTML CSS কে নিয়ে আসে, এবার কিন্তু তার বাচ্চাদের জন্মগ্রহণ হয়ে গেছে, এবার তারা তাদের নিয়ে কাজ করবে। বাট আমি যদি এখানে যাইতাম তাহলে কি হতো, সে যাদের নিয়ে খেলাধুলা করতেছে আগে খেলাধুলা করতো। জন্মগ্রহণটা কিন্তু পরে হইতো। সো এই জন্য কিন্তু গন্ডগোল লাগে যেত। এই জন্য কি করা হয়, স্ক্রিপ্টটা সবসময় হেডিং বোর্ডের ইমিডিয়েট উপরে লেখা হয়। যেখানে ক্লোজ হচ্ছে তার ইমিডিয়েট উপরে লিখতে হয়। স্ক্রিপ্ট সবসময় এখানে লেখাটা ভালো। সো কেন এখানে লেখাটা ভালো জিনিসটা এবার বুঝতে পারছেন আশা করি, তাই না? কারণ সে যাদের নিয়ে কাজ করবে তাদের এখনো জন্মই হয় নাই, জন্ম তো হবে যখন ব্রাউজার এখানে আসবে। সেজন্য জাভাস্ক্রিপ্টটা সবার শেষে লেখা হয়। এবার আমরা এখানে ধরেন হ্যালো জাভাস্ক্রিপ্ট কথাটা এখানে চলে আসছে। এবার কিন্তু দেখেন, এবার আগে কিন্তু আমার জাভাস্ক্রিপ্টের কোডটা কোথায় লেখা আছে, সবার নিচে লেখা আছে না? আমি যদি এই জিনিসটাকে এখান থেকে কাট করে বডির উপরেও দিই, এবার কি হয় দেখেন, স্টিল কিন্তু একই প্রবলেম। কারণ কি? কারণ আগে এটা রিড করে ফেলতেছে, এটা তো পরে আসতেছে। এজন্য কিন্তু এটাওকে দিলে কিন্তু আবার ওগুলো আসবে, আবার চলে আসছে। এজন্য এটাকে কি করতে হবে, সবার শেষেই দেওয়া লাগবে, যেন এর পরে স্ক্রিপ্ট যেখানে শুরু হবে HTML এর যত এলিমেন্ট আছে সবার কিচ্ছা কাহিনী আগে শেষ করতে হবে, সবার শেষে লিখতে হবে জাভাস্ক্রিপ্ট। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML কিভাবে লিখতে হয় এটা দেখবো। বাট তার আগে আপনারা এটা একটু প্র্যাকটিস করে দেখেন তো। আপনাদেরও হেডিং এর মধ্যে নেন, বিভিন্ন জায়গায় নেন, HTML এর দিয়ে একটা ট্যাগ লেখেন, তারপরে এই স্ক্রিপ্টটাকে বিভিন্ন জায়গায় পজিশনে নিয়ে দেখেন যে কোনটা কখন এক্সিকিউট, এটা একটু টেস্ট করেন। সবাই একটু দেখে নেন, হ্যাঁ 2 মিনিট সময়। বডির নিচে, হ্যাঁ হবে তো, হবে না কেন, এখানেও করতে পারেন, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে বডি ট্যাগ যেখানে ক্লোজিং হচ্ছে তার ইমিডিয়েট উপরে আমরা এটাকে পেস্ট করে দেবো, জাভাস্ক্রিপ্টে যে কাজগুলো করবো আর কি। এবার আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো আর কি। সো এই সবগুলো টপিক নিয়ে কি আজকে কথা বলবো? না, সবগুলো টপিকস নিয়ে একদিন কথা বলা যাবে না। সো সিনটেক্সটা জাস্ট দেখলাম কিভাবে লিখতে হয়। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা এনভায়রনমেন্ট, তাই না? এই স্ক্রিপ্ট দিয়ে শুরু হচ্ছে, স্ক্রিপ্ট দিয়ে শেষ হচ্ছে, এই মাঝখানে যে এনভায়রনমেন্টটা এটাই কি আমার জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। ওকে, সো এখানে আমরা এই জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা চাইলে কি করতে পারি, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা চাইলে HTML ইউজ করতে পারি। সো কোনো একটা জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্টের মধ্যে আমরা যদি HTML ইউজ করতে চাই, ব্রাউজারে যাই, খেয়াল করেন আমাদের যে হ্যালো জাভাস্ক্রিপ্ট কথাটা আসছে না। এবার ধরেন এই লেখাটাকে আমি একটু বড় করব, হেডিং দিব, সম্ভব? অবশ্যই সম্ভব। সো স্ট্রিং সাইনের মধ্যে হেডিং লিখতে হবে। সো জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে যদি কখনো HTML ইউজ করা দরকার হয় তাহলে কোথায় ইউজ করবেন, স্ট্রিং সাইনের মধ্যে, স্ট্রিং সাইন দিয়ে লিখতে হবে। স্যার আমার এখানে ওই হেডিং প্যারাগ্রাফে আগে দিচ্ছি কিন্তু দুটো একসাথে হেডিং প্যারাগ্রাফের আপনি কি মজিলাতে ওপেন করছেন? দেখি তো পুরো ডকুমেন্ট রাইট না, অ্যালার্ট দেন, অ্যালার্ট দিয়ে করেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন আর কি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনি পার্থক্যটা বোঝানোর আর কি। অ্যালার্ট দিয়ে করেন তাহলে হবে। সো এখানে আমি কি করলাম যে একটা স্ট্রিং এর মধ্যে h1 দিয়ে দিলাম। এবার চেক করি, এবার দেখেন আমার হেডিংটা কি বড় হয়ে গেছে না, হ্যালো জাভাস্ক্রিপ্ট। এতক্ষণ কি ছিল, এটা ছোট ছিল না? আমি যদি এটাকে বলি স্ট্রং, আমি বললাম এটাকে স্ট্রং, এটা কি হয়ে যাবে, একটু বোল্ড হয়ে গেছে না স্বাভাবিকের চাইতে? আমি যদি এটাকে বলি EM
তাহলে কি হবে? ইএম দিলে কি হয় বলেন তো? স্যার ইটালিক হয়ে যায়, তাই না? দেখি আমরা কি হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে না? আন্ডারলাইন দেওয়ার জন্য কি ইউজ করতে হয়? আইএনএস দিলাম, ব্যাকস্ল্যাশ আইএনএস, লেখাটা আমার আন্ডারলাইন হয়ে যাওয়ার কথা এবং হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML লিখতে পারতেছি। কিভাবে লিখতে হচ্ছে? স্ট্রিং সাইনের মধ্যে। দেখেন তো আপনাদের হয় কিনা, নাকি শুধু আমারই হচ্ছে? ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকে হ্যাঁ, স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে। স্ট্রিং সাইন কি? সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। কথা বলার কেউ আছে? বলেন। ওদের একটা অ্যাড দেখছিলাম প্রথমত, সেটা দেখে আর কি আসলাম। কিসে? তিনতলায় যান, তিনতলায় এখানে আসতে বললো আর কি। তিনতলায় আপনি ম্যানেজমেন্টে যান, এখানে তো ক্লাসরুম, এখানে তো ইয়ে না। অ্যালার্টের মধ্যে তো হবে না। হ্যাঁ, অ্যালার্টের মধ্যে তো হবে না। কোনটা? অ্যালার্টের মধ্যে কি হচ্ছে? অ্যালার্টের মধ্যে হবে না। ওকে, এর মধ্যে লিখলে স্যার ওই সময় লিখলে অটোমেটিক চলে আসতো, এটার মধ্যে লিখলে ওটা আসছে কোনটার মধ্যে? সাজেশন। হ্যাঁ, সাজেশন আসবে না, লিখতে হবে কষ্ট করে। ঠিক আছে, সো এটা একটা ইস্যু আর কি। সো আমরা মোটামুটি দেখলাম যে কোথায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কি লিখলে কি হয়, HTML জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে HTML লেখে আর কি। সো আজকে জাস্ট আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো, তারপরে আর কি ইয়ে করে দেবো আর কি। অপারেটর নিয়ে আমরা একটা ক্লাস কথা বলবো, দেন অ্যারে আর স্টেটমেন্ট নিয়ে আমরা একটা ক্লাসে কথা বলবো। 3টা ক্লাস লাগবে, 4টা ক্লাস লাগবে আমাদের, কারণ আমরা ধরে নিচ্ছি যে অনেকেই হয়তো পারেন, দ্যাটস গুড, ভেরি গুড। স্যার 4 ক্লাসে কি জাভাস্ক্রিপ্ট শেষ? হ্যাঁ, এর বেশি সময় আর দেওয়া যাবে না আর কি, কারণ আজকে আমাদের কততম ক্লাস? 15। সো বুটস্ট্র্যাপের উপরে আমাদের 7-8টা ক্লাস হবে, তারপরে আবার আমাদের টেমপ্লেট তৈরি করতে আবার 5টা ক্লাস যাবে। একটা টেমপ্লেট, প্রফেশনাল একটা টেমপ্লেট কিভাবে তৈরি করে এটা আমরা দেখবো ব্লগ সাইটে, কিভাবে তৈরি করতে হয় আর কি। ব্লগ সাইট টেমপ্লেট আবার 2 ধরনের হয়, একটা ফ্রন্ট এন্ড, একটা অ্যাডমিন প্যানেল। ওই যে বললাম না যে প্রত্যেকটা ডাইনামিক সাইট 2টা পার্ট হবে। সো অ্যাডমিনের থিম কেমন হয় সেই সম্পর্কে আমরা ধারণা দিব আর কি। ওকে, এবার তাহলে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো। সো ভেরিয়েবল কি বলেন তো? রুবেল, এটা হয়ে গেছে?
সো ভেরিয়েবল নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রোগ্রামিং মানে কি, কোনো একটা প্রবলেমের সলিউশন। সো কোনো একটা প্রবলেমের যখন আমরা সলিউশন করি তখন আমাদেরকে কোনো কিছু ধরে নিতে হয়। যেমন ছোটবেলা পাটিগণিত অঙ্ক করছেন না, পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত। তো প্রথমে কি করা লাগতো, ধরি মনে করি পিতার বয়স x বছর, এরপরে আপনি যোগ বিয়োগ গুণ বা কিছু একটা করলেন, করে আপনি একটা এন্ড পিতার বয়সটা বের করলেন, বের করে বললেন যে উত্তর এত বছর। বাট প্রথমে কিন্তু আপনি একটা ধরে নিলেন, ওইটা হচ্ছে কি ভেরিয়েবল। ওই ধরে নিলাম কোনো একটা প্রবলেম সলভ করার জন্য আমি যাকে প্রথমে একটা ধরে নেই সেটা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবল এই বিষয়ে। বাট যদি টেকনিক্যালি বলি এভাবে, যে যদি আমাদের কখনো ভাই কেউ বলে ভেরিয়েবল কি, আমরা জাস্ট একটা কথাই বলবো, ভেরিয়েবল হচ্ছে কোনো একটা মেমোরি লোকেশনের নাম। নাম মেমোরি, হ্যাঁ মেমোরি লোকেশনের নাম। সো কি মেমোরি লোকেশন মানে মেমোরি লোকেশন, মেমোরির জায়গা আর কি। লোকেশন মানে কি জায়গা, মেমোরির একটা জায়গার নাম। মেমোরির বাংলা কি? সো মেমোরি লোকেশনের নাম আর কি, কোন একটা স্মৃতি যেখানে স্টোর থাকে এক ইনফরমেশনগুলো। সো ভেরিয়েবল মানে হচ্ছে কি তাহলে একটা মেমোরি লোকেশনের নাম। এটা কিভাবে বললাম আমরা দেখেন। সো যদি কখনো কেউ বলে যে ভেরিয়েবল কি, এবং সে যদি টেকনিক্যাল পারসন হয় আপনাকে আর সেকেন্ড কোনো কোশ্চেন করবে না। আপনি যদি বলেন যে ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম, কারণ ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় ভ্যালুর জন্য। আমরা কোনো একটা প্রবলেমের সলিউশন যখন করি তখন আমাদেরকে কিছু ভ্যালু ধরে নিতে হয়। আমরা যখন কোনো একটা প্রবলেমের সলিউশন করি তখন আমাদেরকে কোনো একটা ভ্যালু ধরে নিতে হয়। সেই যে ভ্যালু ধরে নেওয়ার ঘটনা, ভ্যালু ধরে নিতে হয়। ভ্যালু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু, ভ্যালু ধরে নিতে হয়। ভ্যালু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্সড ভ্যালু, আর একটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ভেরিয়েবল ভ্যালু, সো ফিক্সড ভ্যালু আর হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। সো ফিক্সড ভ্যালু কোনগুলা? 10, 20, 1, 2.5 হোয়াটএভার ইট ইজ, এগুলো কি ফিক্সড ভ্যালু। 10 টাকার কাজ কখনো 11 টাকা দিয়ে, মানে 10 টাকার মূল্য তো 10 টাকাই, 10 টাকার মূল্য কিন্তু কখনো 11 টাকাও হবে না, 9 টাকাও হবে না। 10 টাকা মানে 10 টাকাই, চাহিদা মাত্র ইয়ার গ্রাহককে দিতে বাধ্য থাকবে। ফিক্সড ভ্যালু, ঠিক আছে। সো এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। আর ভেরিয়েবল ভ্যালু কি? ভেরিয়েবল ভ্যালু হচ্ছে যেগুলো চেঞ্জ করা যায়। ধরো আপনি একটা পাত্র নিলেন, আপনি একটা পাত্রের মধ্যে আপনি 10 টাকা রাখলেন, এবার পাত্রের মধ্যে কত আছে? 10 টাকা। আবার আপনি কিছুক্ষণ পর 10 টাকা সরে নিয়ে আপনি আবার 20 টাকা রাখলেন, এবার পাত্রের মধ্যে কত আছে? 20 টাকা। সো এই কনসেপ্টের উপর বেস করে অনেকেই বলে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, পাত্র। যখন যেটা রাখবেন তখন পাত্র সেটাই ধারণ করবে। গুড, নো প্রবলেম। বাট এটার চাইতে মোর ডাইনামিক হচ্ছে কি, যে ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশনের নাম। তো ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবলের মধ্যে আমরা ভেরিয়েবল, এর মধ্যে আমরা কোন একটা ভ্যালু স্টোর করে রাখি, কোন একটা জিনিস ধরে নেই, ধরে নিয়ে ওটাকে রাখি, ওটা দিয়ে প্রবলেম সলভ করি, যেটা আমাদের প্রবলেমটা সলভ করতে কাজে লাগে। সো ফিক্সড ভ্যালু হচ্ছে এগুলো, আর ভেরিয়েবল ভ্যালু কি? লাইক x, y, z, যেগুলো আমরা ধরি আর কি, ওই যে মেমোরি লোকেশনের নাম যেগুলোকে বললাম। সো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে? ভেরিয়েবল এভাবে ডিক্লেয়ার করা হয় যে var, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে প্রথমে লিখতে হয় var, এটা একটা কিওয়ার্ড। এরপরে x, y, z যেগুলো একটা নাম দিতে হবে, এবং এরপর আমি যদি বলি সমান সমান 100, আমি বললাম var x = 100, তাহলে আমি জাভাস্ক্রিপ্টের ফর্মুলা অনুযায়ী একটা ভেরিয়েবল তৈরি করলাম যার নাম হচ্ছে x, এটা হচ্ছে আমার ভেরিয়েবল ভ্যালু, ঠিক আছে। এবং এর মধ্যে আমি 100 কে অ্যাসাইন করে দিলাম। এই যে সমান সমান, এটার নাম হচ্ছে এটা একটা অপারেটর, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো x = 100, তার মানে কি আমি 100 কে আমি x এর মধ্যে আগে রেখে দিলাম। সো x এর মধ্যে আমি যদি একটু পরে আবার বলি x = 200, তাহলে x এর মধ্যে কত আসবে এবার? 200। তো এখানে বলতে হবে যে ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম,
এবং ভ্যারিয়েবলের মানটা হচ্ছে কি অস্থায়ী। যখন যে মানটা রাখা হয় তখন সেই মানটা এসে ধারণ করে, মানে লাস্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা এসে মনে রাখবে। লাস্ট ভ্যালু কত 200, সের আগেরটাকে মনে রাখবে না। এখন যখন আমরা কোনো একটা ফাইলের মধ্যে আমরা এই কথাটা লিখে দিই, এই লাইনগুলো লিখি, তখন কি হয়? তখন অ্যাকচুয়ালি কম্পিউটারের মধ্যে কি হয় আমরা জানি, যখন আমরা কোনো একটা গান বা কোনো একটা মুভি যখন রান করি, এগুলো সেভ করা থাকে কোথায়? হার্ড ডিস্কে থাকে না? কম্পিউটারে হার্ড ডিস্ক বলতে একটা বিষয় আছে, সেখানে সেভ করা থাকে। আর এগুলোকে যখন আমরা ক্লিক করি তখন এগুলো হার্ড ডিস্ক থেকে চলে যায় র‍্যামে। র‍্যামের মধ্যে একটা জায়গায় সে অবস্থান করে এবং সেখান থেকে প্রসেসর তাকে নিয়ে এক্সিকিউট করে করে দেখায়। আমার কথা কি বুঝছেন? যতক্ষণ মতো প্রোগ্রামটা রান করা থাকে ততক্ষণ পর্যন্ত মেমোরির ওই জায়গাটুকু প্রোগ্রামটা দখল করে থাকে। ধরেন আপনি একটা গান শুনতেছেন, সো গানের উপর ক্লিক করছেন, ডবল ক্লিক, কি হয়েছে? গানটার যে জায়গাটা, স্পেসটা, ওটা ওখান থেকে চলে যাবে কোথায়? র‍্যামের মধ্যে। র‍্যাম থেকে নিয়ে প্রসেসর আমাকে বাজাতে শোনাচ্ছে স্পিকারের মাধ্যমে। তাহলে এটা কেন বললাম? কারণ হচ্ছে এটা লোকেশন, জায়গা, মানে আমরা যত প্রোগ্রামই রান করি, কম্পিউটারে যত প্রোগ্রামই আছে, সেই প্রোগ্রামটা যখন আমি রান করাই, যখন আমি স্টোর, দুই ধরনের মেমোরি থাকে না কম্পিউটারে, একটা কি অস্থায়ী, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, বা স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি। সো র‍্যামটা কি? এটা হচ্ছে আপনার অস্থায়ী মেমোরি, তাই না? যখন যেটা রাখবো তখন সেটা থাকবে, কাজ শেষ সেটা আবার চলে যাবে। কম্পিউটার বন্ধ করে দেবো, র‍্যাম ফাঁকা, আবার কম্পিউটার অন করব, প্রথমে র‍্যামের নির্দিষ্ট একটা জায়গা নেবে কি অপারেটিং সিস্টেম, তারপরে যে জায়গাটা ফাঁকা থাকবে সেখানে একটা একটা করে প্রোগ্রাম। এজন্যই বলে না, যার র‍্যাম যত বেশি তার কম্পিউটার দ্রুত হয়, বেশি ফাস্ট হয়, কারণ কি? জায়গা বেশি পায়, সো প্রসেসর দ্রুত দৌড়াতে পারে, কাজ করতে পারে। সো এজন্য যে র‍্যাম জায়গা, তার মানে এখন তাহলে আমরা জানি কি, যে আমরা যখনই কোনো একটা প্রোগ্রাম রান করাই সেটা মেমোরিতে চলে যায়। তাহলে এটা ধরেন আমরা যে ফাইলটা তৈরি করলাম, নাম কি? জাভাস্ক্রিপ্ট বেসিক নাম দিলাম না এটা? সো ওইটার ওই যে স্ক্রিপ্টের মধ্যে যখন আমরা এটা লিখব এবং যখন আমরা এটাকে ব্রাউজার ওপেন করব, তখন কি এই প্রোগ্রামটা রান হবে না? কথা বোঝা যাচ্ছে সামির? প্রোগ্রামটা রান হবে। তো রান হওয়ার পরে কি হবে? এটা চলে যাবে কোথায়? আমাদের আগের কথা অনুযায়ী র‍্যামে চলে যাবে। সো এখানে এসে কি হবে? এখানে র‍্যামের মধ্যে এভাবে বিভিন্ন নাম আছে, মেশিন কোড বলে এদেরকে, তাই না? 0 আর 1, সো বাইনারি। সো কোন একটা জায়গায় এই x কে সে বাইনারি ভাবে লিখে দিল, আমি x লিখলাম, কোন একটা জায়গার নাম হয়ে যাবে x, আর এই জায়গার মধ্যে ঢুকে যাবে 100। কোন একটা জায়গার নাম হয়ে যাবে কি? x, আর ওই জায়গার মধ্যে ঢুকে যাবে কত? 100। এবার যখন এই লাইনে আসবে তখন কি হবে? জায়গার নাম ঠিকই আছে, বাট এটা 100 হয়ে কত হয়ে যাবে? 200। আগের দাসে এডিট করে ফেলবে। তাহলে এটাকে যদি আমরা মেমোরি বলি, এই সাইড এগুলো কি? লোকেশন, আর এটা কি? মেমোরির ভ্যালু। এটাকে আমরা লোকেশন বলতে পারি না? তাহলে এটা আমাদের ভ্যালু। তাহলে x টা কি? লোকেশনের নেম, তাই না? এজন্য ভ্যারিয়েবলকে বলা হচ্ছিল কি? মেমোরি লোকেশনের নাম। আর এই 200 টা কি? এটা হচ্ছে তার ভ্যালু। আমার কথাটা কি বুঝতে পারছি? রাকিব বলছে না? যদি মনে খটকা থাকে কোশ্চেন করতে হবে কিন্তু। তাহলে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম, এবং ভ্যারিয়েবলের মান হচ্ছে অস্থায়ী। যখন যার মধ্যে যেটা রাখা হয় তখন সেটাই থাকে, লেটেস্ট মানটাই তার মধ্যে থাকে। আমরা বললাম ভ্যারিয়েবল 100, ভ্যারিয়েবল 200। যেমন আমি যদি বলি $x = 100, আমরা জানি ব্রাউজারে কোনো কিছু আউটপুট দেখার জন্য কি লিখতে হয়? document.write। তো document.write এর মধ্যে যদি x লিখে দেই তাহলে কি আসবে? 100 আসবে, কারণ আমরা এই x এর মান কত এখন? ত্রিগুণ 100 না? এজন্য document.write x দিলে x এর মানটা সে শো করবে। আমি যদি নিচে আবার বলি document.write x এর মান কত আসবে? দেখেন তো আসে কিনা, কোড করে টাইপ করে দেখেন তো আসে কিনা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ,
যাবেন না কেন? হ্যাঁ, ক্লাস তো আপনাদের 6টায় শুরু হবে না, ক্লাসে আসেন, ইম্পর্টেন্ট আলোচনা হবে, ঠিক আছে? ক্লাস মিস করবেন না। হ্যাঁ, ক্লাস মিস করেন না, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা চলতেছে তো, একটা ক্লাস মিস করলে পরে আর ক্লাস ইন্টারেস্টিং পাবেন না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ। এটা লিখবো কি স্যার স্ক্রিপ্টের ভিতরে? হ্যাঁ, যা কিছু লিখবেন সব স্ক্রিপ্টের মধ্যে, এখন স্ক্রিপ্টের বাইরে না। প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তার মধ্যে 100 ঢোকান, এরপরে ডকুমেন্ট ডট রাইট লেখেন, দেন কি আসে, এরপরে আবার ওই সেম ভেরিয়েবলের মধ্যে আর একটা ভ্যালু নেন, তারপর আবারও দেন ডকুমেন্ট ডট রাইট, দেখেন কি হয়। আর যখন আমরা ভেরিয়েবল দেব, একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা ভেরিয়েবল দিব তখন কিন্তু এখানে স্ট্রিং সাইনের দরকার নাই, এখানে কিন্তু স্ট্রিং সাইনের দরকার নাই। বুঝতে পারছি কি আমরা সামির? ভেরিয়েবল যখন দিব তখন স্ট্রিং দরকার নেই। স্ট্রিং কখন দিব? যখন আমাদের কোনো সিঙ্গেল টেক্সট আউটপুট নিয়ে আসা দরকার, আমরা স্যার স্ট্রিং এর মধ্যে যা থাকবে সে তাই দেখাবে, রাইট। ভেরিয়েবল থাকলে ওইটাই দেখাবে, ভেরিয়েবলের মান আর দেখাবে না। এটা অবশ্য সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন হিসেবে আলাদা। একবার আসবে কত 100, আবার আসবে কত 200, একই লাইনেই তো আসবে, কারণ আপনি তো কোনো বিয়ার লাইন ব্রেক দেন নাই। লাইন ব্রেক দিতে হবে কিভাবে, স্ট্রাকচারটা করবেন কিভাবে? স্ট্রাকচারটা কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন না। স্ট্রাকচার করার জন্য আপনার কি লাগবে? HTML। কোন আপনি এই জিনিসগুলো শো করে দিচ্ছেন কোথায়? ব্রাউজারে। ব্রাউজারের স্ট্রাকচার PHP জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে না, CSS দিয়েও করা যাবে না, HTML লাগবে। HTML হলো ফরজ, ঠিক আছে? CSS ছাড়াও করা যাবে, বাট HTML ছাড়া করা যাবে না। CSS ছাড়া আমরা করি নাই, টেবিল দিয়ে করছিলাম। সো এখন নিচে নিচে আনার জন্য কি করতে হবে? এটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। সো বিআর ট্যাগ কিভাবে ইউজ করব? HTML এর কোনো একটা ট্যাগ যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে চান, তাহলে অবশ্যই ওই ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে ইউজ করতে হবে এবং একটা কোটেশনের মধ্যে। কোটেশনের মধ্যে ইউজ করতে হবে আর কি। ঠিক আছে। না, ঠিক নাই। ওই ডকুমেন্ট ডট রাইট এক্স প্রথমটাকে ওই 200 রূপ উঠাই দেন, তাহলে ঠিক হবে। এখন আপনার আউটপুট বারবার 2বার 200 আসবে। তো আমরা একটা কাজ করি, এবার দেখি পারি কিনা। আমরা এখানে এসে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ভেরিয়েবল নিলাম var। var আমি x = বললাম 100। এরপর এটাকে আউটপুট দেখতে চাইলে কি করা লাগবে? ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে কি দিব? x। এবং যখন আমি ভেরিয়েবল দিব তখন কি কোনো কোটেশন দিতে হবে? কোটেশন দেওয়া লাগবে না। সো ঠিক আছে রাকিব, ডকুমেন্ট ডট রাইট এক্স। এবার ব্রাউজারে যাই চেক করি কত আসছে, আমার 100 চলে আসছে। এবার আমি আবার ওই var x = বললাম 200। তাহলে একই ভেরিয়েবল অথচ মান দিলাম 2টা, তাহলে সে কোনটা রাখবে? দুটোই রাখবে না, লেটেস্টটা রাখবে। না, 2টা রাখে নাই। এখন এরপরে আবার আপনি যতবার দেন x, একটাই রাখবে। দেখেন এখানে আউটপুট কত আসবে? 100 200 না? 100 200। এরপরে আবার আপনি যতবার x দেন কত আসবে? 200ই আসবে। কত আসছে? 200। কারণ কি? কারণ হচ্ছে এখন এইটা কেন প্রথমবার আসছে? এইটা কেন প্রথমবার আসছে? কারণ আপনি ব্রাউজার কোডগুলো কিভাবে পড়ে? লাইন বাই লাইন পড়ে না? প্রথমে সেই লাইনে আসছে, কি করছে? x এর মধ্যে 100 ইনসার্ট করে দিছে। এবার এই 100টাকে এখানে কি করছে? 100টাকে সে আউটপুট দেখাইছে। আবার সে যখন এখানে আসছে তখন কি করছে? আবার x এর মধ্যে কত ঢোকাইছে? 200। এবার 200টাকে এখানে কি আউটপুট দেখাইছে না? আউটপুট দেখাইছে।
তো আমি যদি এখন এখানে এটা না দিতাম তাহলে আউটপুট কত দেখাইতো? 200 তাহলে 200 দেখাইতো, কারণ সে প্রথমে এটার মধ্যে 100 ইনসার্ট করতো, এরপরে আবার কি, জাস্ট এ মিনিট, হ্যালো, কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি। এবার একটা কাজ করি আমরা, এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা এই এক্স টেক্সট এগুলোকে সব বন্ধ করে দিই। এবার আমরা এখানে যেটা করতে পারি, এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম var। সো ভেরিয়েবলের ক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার 3টা মেজর রুলস এবং 3টা স্ট্যান্ডার্ড রুলস আছে। এই রুলসগুলো সবসময় মেনে চলবে। এই রুলসগুলো যদি মেনে আমরা চলি তাহলে কি হবে? তাহলে আমার কোডটা হবে স্ট্যান্ডার্ড কোড। আমি আমার কোড পড়ে, আমার কোড যেই পড়বে সে বলবে যে না এ স্ট্যান্ডার্ড কোড, সবকিছুর একটা স্ট্যান্ডার্ড থাকে না? সো আমি একটা জিনিস, আপনি একটা কোড লিখতেছেন, বা অ্যাকচুয়ালি আমরা ডিজাইনার মানে কি, আমরা কিন্তু কোনো কিছু বানাচ্ছি, একটা প্রোডাক্ট বানাচ্ছি। আমরা বলছিলাম না ক্লাসে এগুলা, একটা ওয়েবসাইট কি, আর কিছুদিন পর যখন এসইও শিখবেন তখন দেখবেন ওয়েবসাইট কি, ওয়েবসাইট একটা প্রোডাক্ট। জামা, কলম, চশমা, ল্যাপটপ, চেয়ার, টেবিল, এগুলো কি একটা প্রোডাক্ট না? এই ওয়েবসাইট এরকম একটা প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো যখন মার্কেটিং করতে যাবেন তখন দেখবেন এই বিষয়গুলো আসবে আর কি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে স্ট্যান্ডার্ড রুলস আর কি। সো যে কোনো একটা প্রোডাক্ট যদি আমি বানাই, সেই প্রোডাক্টের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখা উচিত না? সো আপনি যখন এই সফটওয়্যারগুলো বানাবেন, ওয়েব পেজগুলো বানাবেন, তখন একটু স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়। সো ভেরিয়েবল লেখার স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে, প্রথমে শুরু করতে হবে, এগুলো হচ্ছে মেজর রুলস, var দিয়ে শুরু করতে হবে। ভেরিয়েবলের নাম কি হবে? এটা হচ্ছে মেজর রুলস, যেগুলো ভায়োলেট করলে প্রবলেম হবে। সো নাম্বার 1 var দিয়ে শুরু করতে হবে। নাম্বার 2 ভেরিয়েবলের নাম হবে স্মল a to z, ক্যাপিটাল A to z, 0 to 9 আর হচ্ছে আন্ডারস্কোর। ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো ইউজ করতে পারবো, এর বাইরে কোনো সংখ্যা ইউজ করতে পারবো না। শুরু হয়ে যাবে ইয়ে দিয়ে না, যেটা দিয়ে না। হ্যাঁ, ওটা তো 3 নাম্বার রুলস। সো ফার্স্ট রুলসটা কি ছিল? var দিয়ে শুরু করতে হবে ভেরিয়েবলের নাম, তারপরে কি করতে হবে? স্মল a to z, ক্যাপিটাল A to z, 0 to 9 আর হচ্ছে আন্ডারস্কোর। এখানে সিম্বল ইউজ করা যাবে না। হ্যাঁ, কোনো সিম্বল ইউজ করা যাবে না না, আপনি আর তার রেক্টাল ইউজ করতে পারবেন না। আপনি যদি হ্যাশ ইউজ করেন সেটা ভেরিয়েবল হবে না। ঠিক আছে, সো এগুলোর মধ্যেই করতে হবে। ভেরিয়েবলের যে নামটা আমরা লিখবো, আমরা x লিখলাম, y লিখলাম, z লিখলাম, যাই লিখি সেগুলো কিসের মধ্যে হতে হবে? স্মল a to z, ক্যাপিটাল A to z, 0 to 9 আর আন্ডারস্কোর। টোটাল এখানে 63 ক্যারেক্টারের মতো আছে। আর 3 নাম্বার হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে কোনো সংখ্যা হওয়া যাবে না। আমি যদি বলি var 9 = 20, কিছু হইলো? সো ভেরিয়েবলের নামের শুরুতে কি হওয়া যাবে না? কোনো সংখ্যা হওয়া যাবে না, অবশ্যই কোনো একটা ক্যারেক্টার হতে হবে অথবা আন্ডারস্কোর দিতে পারেন সর্বোচ্চ। ঠিক আছে, এটা। তবে এখানে একটা বিষয় বিতর্ক আছে, সেটা হচ্ছে ধরেন আমি বললাম var x = 100, তাহলে কি হলো? x এর মধ্যে 100 ঢুকে গেল। সো কোনো ক্ষেত্রে আমরা var দিব না, var না দিলেও হবে। ঠিক আছে, var না দিলেও হবে, এটা মাথার মধ্যে এখন ঢুকায় না, এটা কতদিন পরে এটা আমরা ক্লাসে বলে দিব যে var দিলে কি হবে। ভেরিয়েবলের স্কোপ বলতে একটা বিষয় আছে, স্কোপ। এই স্কোপটা এখন আলোচনা করব না, পরে। এই নাম্বারটা নাম্বার হওয়া যাবে না, না, কোনো সংখ্যা হওয়া যাবে না। সো var x = 100, ওয়ানলি নাম্বার হওয়া যাবে, অর্থাৎ A to Z বা কোনো ক্যারেক্টারের সঙ্গে হতে পারে। হ্যাঁ, আমি যদি বলি var x9 তাহলে সমস্যা নাই, এটা একটা ভেরিয়েবল। কিন্তু শুধুমাত্র কোনো সংখ্যা শুরুতে কোনো সংখ্যা হওয়া যাবে না। তাহলে কি লিমিটেশন আছে যে এত ডিজিটের? না না, কোনো লিমিটেশন নেই। এই তিনটা হচ্ছে কি মেজর রুলস, এই তিনটা রুলস মেনে চলতে হয় আমাদেরকে ভেরিয়েবল করার সময়। এখন আপনি যদি লেখেন var true = 100, এটা কিন্তু ভেরিয়েবল হবে না। কারণ কি? এগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, কিছু ওয়ার্ড আছে রিজার্ভ, ইফ, এলস, ট্রু, ফলস, এগুলা প্রোগ্রামে ইউজ করছে, এগুলোকে তো আপনি ভেরিয়েবল যেমন var, আপনি যদি লেখেন var সমস্যা আছে, সো কোনটা লেখা যাবে আর কি, সো এগুলো কিন্তু ইউজ করা যাবে না আর কি। ঠিক আছে, সো মেইন বিষয় হচ্ছে যে স্মল a to z, ক্যাপিটাল A to z, 0 to 9 আন্ডারস্কোর, এগুলো দিয়ে ইউজ করতে হবে।
আর ভেরিয়েবলের নামে শুরুতে var দিতে হবে আর কোনো সংখ্যা ফার্স্ট ইউজ করো শুরুতে ইউজ করে দেবেন at start বলে দিলাম। সো এই তিনটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড মেজর রুলস। আর স্ট্যান্ডার্ড রুলস এটা তো ফলো করতে গেলে আমাদের কষ্ট লাগবে। GART স্ট্যান্ডার্ড রুলসটা বলা হচ্ছে, এটা সবাই ফলো করব আমরা ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে ভেরিয়েবলের নাম কখনোই বড় হাতে লিখবেন না, অলওয়েজ স্মল লেটার। স্মল লেটার বড় হাতে লিখলে সমস্যা নাই, ভুল হবে না, বাট বড় হাতে লিখতে মানা করতেছে কারা? আমি না, সিনিয়ররা। সিনিয়ররা বলতেছে যারা ডেভেলপার হয়ে যারা এখন রিটায়ার করছে, তারা বলতেছে যে এই কাজ তোমরা করো না, তোমরা সবসময় ছোট হাতে লিখবা, এটাই ভালো। তারা আমাদের শিখিয়ে গেছে, আমরা শিখছি, এখন আমরা আবার আপনাদের ডেলিভারি দিচ্ছি, দুদিন পর আপনারা আবার ডেলিভারি দিবেন অন্য কাউকে। সো স্মল লেটার হইতে হবে। এরপরে 2 নম্বরের কাজ কি? 2 নম্বরটা হচ্ছে ভেরিয়েবলের মানটা হতে হবে কি আপনার মিনিংফুল। ভেরিয়েবলটা যেন মিনিংফুল হয়। মিনিংফুল মানে কি? ধরেন আমি লিখলাম যে স্মল লেটার লিখতে হবে, এর মধ্যে লিখতে হবে আমি লিখলাম নেম ইজ ইকুয়াল টু 200 var। কোন সমস্যা আছে? var name is equal to 200 এই ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করাই, প্রথমে var দিছি, a to z শুরু করছি, নাম্বারও নাই, স্মল লেটারও লিখছি, কোন সমস্যা আছে? এটা মিনিংফুল হয় না জিনিসটা। ভেরিয়েবল শুনে মনে হচ্ছে এটা কোনো একটা মানুষের ভেরিয়েবল শুনে আমার মনে হচ্ছে যে এর মধ্যে কোনো একটা নাম আছে, কিন্তু এর মধ্যে অ্যাকচুয়ালি আছে কি সংখ্যা। সো কনফিউজড হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ব্রাউজারই কনফিউজড হয়ে যাবে মাঝে মধ্যে, ঘটনা কি জিনিস একটা ভিতরে আরেক জিনিস, সেই জন্য কনফিউজ করা যাবে না মানুষকে বা ব্রাউজারকে। সো কি করতে হবে? আমি যদি এটা মিনিংফুল হয় না, আমি যদি বলি নেম ইজ ইকুয়াল টু, আমি যদি এখানে বলি সাকিব, এটা কি হয়েছে? এটা কিন্তু মিনিংফুল হয়েছে। আবার আমি যদি বলি নাম্বার 1 নাম্বার আন্ডারস্কোর, আচ্ছা নাম্বার, এখানে নাম্বার ইজ ইকুয়াল টু সাকিব, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না, মিনিংফুল হবে না। ভেরিয়েবলে কোনো সমস্যা নেই, ভেরিয়েবলটা মিনিংফুল হবে না আর কি। সেই জন্য মিনিংফুল করতে হবে। ভেরিয়েবলের মধ্যে যে ধরনের ভ্যালু থাকবে তার উপর বেস করে ভেরিয়েবলটা লিখতে হবে, এটা একটা বিষয় হলো। আরেকটা বিষয় হচ্ছে যে ভেরিয়েবলের নাম লিখতে যদি 2টা সংখ্যা হয় তাহলে কি করব? যেমন ফার্স্ট নেম, যদি একের অধিক সংখ্যা হয় সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে জাভা একটা স্ট্যান্ডার্ড ফলো করে ক্যামেল কেস, আর PHP এর একটা স্ট্যান্ডার্ড আছে জেন। দুই ধরনের রুলস আর কি। ধরেন হলো যে নাম্বার 1 বলতেছিলাম আমরা, এনিওয়ে বিআর নাম্বার 1। সো দুই ভাবে লিখতে পারেন, এটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে 1 লিখতে পারেন, মাঝখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। আন্ডারস্কোর দিয়ে 1 লিখতে পারেন অথবা আন্ডারস্কোর দিয়ে 1 লিখতে পারেন, এটা হইতাছে জেন স্ট্যান্ডার্ড, জেন। আর এভাবে যদি লেখেন নাম্বার এরপরে যদি বড় হাতের 1, এটা হইতাছে জাভা স্ট্যান্ডার্ড, সরি হ্যাঁ জাভা স্ট্যান্ডার্ড আর কি। সো নাম্বার আন্ডারস্কোর 1 এটা হচ্ছে কি জেন, আর এটা হচ্ছে নাম্বার। দুই ভাবে যে কোনো একভাবে লিখতে পারেন। এখন যদি বলেন তাহলে এবার আপনারা কি সাজেস্ট করেন? আমরা বলবো উপরেটাই লেখেন, 2টা সংখ্যা হলে আন্ডারস্কোর দেন। খামাখা বড় ছোট করতে গেলে পরে গন্ডগোল লাগবে। আর জাভাস্ক্রিপ্ট এমনি কিন্তু কেস সেনসিটিভ, জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেনসিটিভ। ALERT অ্যালার্ট আর ALERT এটা কাজ করবে, এটা কাজ করবে না। সব জায়গাতে ছোট হতে পেশ হ্যাঁ, যেটা যেভাবে সেটা সেভাবে লিখতে হবে। আপনাদের অ্যালার্ট লিখছেন না, এটা বড় হাতে দিয়ে দেখেন কাজ করবে না। পুরো কোডিং তো কাজ করে। হ্যাঁ, এটাই আর কি, পুরো কেস সেনসিটিভ আর কি। তো এখানে বিষয়টা কি দেখেন, var নাম্বার ইজ ইকুয়াল টু সেভাবে লেখা যাবে না। আর 3 নাম্বার রুলসটা কি ছিল? স্ট্যান্ডার্ডের 3 নাম্বার রুল ছিল হচ্ছে ভেরিয়েবলের নামটা রিডেবল হতে হবে। রিডেবল, রিডেবল কেমন? রিডেবল হচ্ছে যে ধরেন লিখলেন FIRSTNAME ইজ ইকুয়াল টু সাকিব। সো এটা ছোট হাতে দিয়ে লিখছি। সো না ভেরিয়েবল নামের সাথে ভ্যালুর মিল আছে,
তার মানে এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। কিন্তু ফার্স্ট নেম যে মনে করেন একটু ধরেন ইংরেজি একটু কম, সেটা একটু পর পড়তে সমস্যা হবে না? দুইটা ওয়ার্ড বাট একসাথে, মাঝখানে না আর কিছুই নাই কিন্তু। তো এই ক্ষেত্রে মিনিংফুল করার জন্য কি করতে হয়? FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম এটা দিব, অথবা ফার্স্ট বড় হাতের এর সাকিব। সো ভেরিয়েবলের মেজর রুলস এবং তিনটে স্ট্যান্ডার্ড রুলস বিষয়গুলো আপনাদের একটা রিটেন এক্সাম আছে না, ওখানে আসবে, লিখতে রিটেন পরীক্ষায় আসবে, ঠিক আছে? কোশ্চেন আউট করে দিলাম, এর ভিডিওতেও আছে। সো আসবে, নাম্বার কত থাকবে সেটা জানি না, বাট আসবে আর 4-5 থাকবে আর 4 না 3 থাকবে, 3। সো বাসা থেকে লিখে নিয়ে আসবেন আগে, আমাকে হলে সময় নষ্ট করার দরকার আছে? ঠিক আছে? সো মেজর রুলস 3টা, স্ট্যান্ডার্ড রুলস 3টা। বড় কোশ্চেন এরকম আসতে পারে যে ভেরিয়েবল কি, ভেরিয়েবল লেখার মেজর রুলস এবং স্ট্যান্ডার্ড রুলস গুলো লিখো, ঠিক আছে? 4 থাকতে পারে সর্বোচ্চ, দেড় 3 আর 1 4। সো ভেরিয়েবল কি, ওটার মধ্যে 1। সো এর মোটামুটি বিষয় আর কি। ভেরিয়েবল সম্পর্কে আরেকটা আলোচনা আছে, ভেরিয়েবলের স্কোপ, এটা কয়েকটা ক্লাস পরে। ওকে, সো মোটামুটি যতটুকুন কথা বললাম আর কি। এমন কোনো বিষয় আছে যেটা বোঝা যাচ্ছে না বা হিজিবিজি মনে হচ্ছে? রাকিব আল হাসান, রাকিব হাসান, সহজ কিন্তু, তাই না রিপন? তাহলে এবার আমরা আরেকটা কাজ করে শেষ করে দেবো ক্লাস। ভার্ব ফার্স্ট নেম, খেয়াল করেন এখানে কি করার চেষ্টা করতেছি। আমি বললাম ভার্ব ফার্স্ট আন্ডারস্কোর নেম, একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি রাখলাম যে সাকিব, এরপরে আমি আর একটা ভার্ব নিলাম লাস্ট নেম, সাকিব হাসান, সাকিব খান। সো সাকিব দিলাম আর হাসান দিলাম। এবার আমরা আউটপুট কি এগুলো দেখতে পাবো ভেরিয়েবল গুলাকে রিপন? কেন? আমরা তো এইটা একটা ভেরিয়েবল, এর মধ্যে এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করছি, বাট ভ্যালুটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই আমাকে কি লিখতে হবে? ডকুমেন্টে টাইপ লিখতে হবে। সো ওইটা লেখার জন্য তাহলে এবার যদি আমরা এখানে আসি, আমাদের টার্গেট হচ্ছে দুইটা নামকে আমরা একসাথে দেখব। হ্যাঁ, সাকিব হাসান একসাথে আসবে ব্রাউজারে। এখন যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে দেখেন সাকিব টাকিবের কোনো বিলই নেই। তাহলে এখন এখানে ডকুমেন্ট ডট রাইট লিখতে হবে, ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমি যদি লিখে দিই ফার্স্ট নেম। আরেকটা বিষয়ে কথা বলা হয় নাই, একটু শেষ করে দিই বিষয়টা, একটু স্কিপ হয়ে গেছে আর কি, খেয়াল করেন। সো আমরা ভেরিয়েবলের ডেটা টাইপ বলে একটা কথা আছে, একটু সবাই খেয়াল করেন, হ্যাঁ এই কথাটা শেষ করে দিই। সো ভেরিয়েবলের ডেটা টাইপ বলতে একটা বিষয় আছে। জাভাস্ক্রিপ্ট যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেরকম সি সি প্লাস প্লাস অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, ভেরিয়েবলের মধ্যে কি ধরনের মান থাকবে, অর্থাৎ ভেরিয়েবলের টাইপটা কি, ডেটা টাইপটা কি, ভেরিয়েবলের মধ্যে কি থাকবে, কোনো একটা মান, কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ডেটা, কোনো একটা মান, কোনো একটা ইনফরমেশন, ডাটা বলতে পারি না আমরা। সো ডেটাটার টাইপটা কি হবে, সো কি কি হতে পারে, একটা ভেরিয়েবলের মধ্যে কি কি থাকতে পারে একটু চিন্তা করেন তো। ক্যারেক্টার থাকতে পারে, ABCD XYZ, এগুলো মানে এগুলো কি ক্যারেক্টার থাকতে পারে না? ধরেন এটা একটা কি সিঙ্গেল লেটার, এটার পাশে যখন এই স্ট্রিং সাইন বসতেছে, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন, তখন এটা কি হয়ে যাচ্ছে? স্ট্রিং। অর্থাৎ এখানে আমি যাই লিখবো এটা কি একটা স্ট্রিং। সো ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং থাকতে পারে। অথবা আমি যদি এখানে এভাবে লিখি 10, এক্ষেত্রে এটা কি হবে বলেন তো? এই ভ্যারিয়েবলটা
এই ফার্স্ট টাইম এই ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে 10, বাট এই ভেরিয়েবলের ডাটা টাইপটা কিন্তু হবে কি স্ট্রিং। আমি এই সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমি যাই লিখবো সেটা স্ট্রিং হয়ে যাবে, নাম্বারই হোক আর ক্যারেক্টার হোক। ওকে, এবার আমি যদি বলি এখানে 10, এটা একটা কি নাম্বার সংখ্যা না, এটা তো অন্য ধরনের ভ্যালু হতে পারে, আবার আসতে পারে 10.25 ভগ্নাংশ, আবার আরেকটা আসতে পারে ট্রু ফলস আছে না, এগুলোকে বলে কি বুলিয়ান। ট্রু বা ট্রু এবং ফলস মান আসতে পারে, ট্রু আর ফলস, এগুলোকে বলা হয় বুলিয়ান ডেটা, ট্রু অথবা ফলস, সত্য অথবা মিথ্যা। বুঝতে পারছেন? সো এর বাইরে কোনো ভ্যালু কি এর মধ্যে আসতে পারে? এই 4 ধরনের ভ্যালু আসতে পারে, একটা হচ্ছে কি ভগ্নাংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা স্ট্রিং, আর একটা হচ্ছে বুলিয়ান। আমার কথা বোঝা যাচ্ছে? এর বাইরে কোনো ভ্যালু, এমন কোনো ভ্যালু ইমাজিন করতে পারেন যেটা এর মধ্যে আসতে পারে? নাই তো, আসবে কি? আপনি তাই না, হয় পূর্ণ সংখ্যা, নাহলে ভগ্নাংশ, নাহলে এরকম বুলিয়ান কোনো ট্রু ফলস অথবা কোনো ক্যারেক্টার মানে স্ট্রিং আর কি। তাহলে এই যে ভ্যারিয়েবলগুলো, এগুলোরে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাগে ভাগ করছে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, হাকডুম বাকডুম অনেক কিছু করছে। এবার আসেন আমরা জাভাস্ক্রিপ্টে দেখি কি কি ভাগে ভাগ করছে। সো প্রথমে আমরা স্ট্রিংই দিলাম, আমরা বললাম সাকিব। এবার ধরেন এটা যদি আমি নিচে আসি, কন্ট্রোল ধরে স্পেস বার দিয়ে দেখেন এই যে ফার্স্ট টাইম, এটা কি আমার ভ্যারিয়েবলটা দেখাচ্ছে না, এবং এর পাশে কি লেখা স্ট্রিং, তার মানে কি এটা একটা স্ট্রিং। এবার মনে করেন আমি সাকিবের মধ্যে দিলাম 10, সেভ করলাম, এবার নিচে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার দিলাম, স্টিল কি দেখাচ্ছে সাকিবের মধ্যে, মানে ফার্স্ট টাইমের মধ্যে স্ট্রিং দেখাচ্ছে। এবার আমি এই 10টাকে তুলে দিলাম, এখান থেকে তুলে দিলাম, কোটেশন তুলে দিয়ে সেভ করলাম, এবার নিচে এসে কন্ট্রোল ধরে স্পেস দিলাম, এবার কি দেখাচ্ছে ভেরিয়েবল কিন্তু একটাই, বাট তার ভ্যালুর উপর চেঞ্জ করে কি হচ্ছে, ডেটা টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এটার মধ্যে দিলাম ধরেন 10.25, স্টিল কি দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে। তার মানে এখানে আমরা যেমন অন্যান্য প্রোগ্রামে যেমন ফ্লোট বা রিয়েল পাই, পিএইচপি তে পাই রিয়েল, আর সি প্লাস প্লাস এগুলো কি পাই ফ্লোট। সো এখানে পিএইচপি তে কোনো ফ্লোট নেই, আছে রিয়েল। সো ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা দুইটার জন্য ডাটা টাইপ কি একই, এবং সেটা কি নাম্বার, রাইট। এগুলো মনে রাখতে হবে। ট্রু, TRUE, এটা কি আসে দেখি, দেখেন। সো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এই ডাটা টাইপটা বলে দেওয়া দরকার হয় না। আমরা যেমন সি শিখছি, সিতে কিন্তু বলে দেওয়া লাগে ইন্টিজার এ, ইন্টিজার বি, হ্যাঁ তেন বিশাল গ্যাঞ্জাম, দরকার আছে, সময় কই, কথা কি ঠিক আছে আমার? এগুলো হুদে, আসলে জাভা কোনো ল্যাঙ্গুয়েজ না। সো এটা আর কি জাভাস্ক্রিপ্টে দেখেন কি এটা, তাই না, মানুষ চিন্তা করে সারতে পারতেছে না, হে আগে বলতেছে না তুমি এটার জন্য এটা করো, ইন্টিজার দাও, রিয়েল দাও, নাহলে হবে না। সো এত তো সময় নেই আমার, ডাইনামিক হতে পারে, আরো ডাইনামিক, আরো ফাস্ট। সো তাহলে এই ভেরিয়েবলের ডেটা টাইপটা, তাহলে এবার আরেকটা কোশ্চেন পরীক্ষা আসবে, এটাও ফাস্ট করে দেই, যে জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ, জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ কয় ধরনের হয়? 5 ধরনের, ইন্টিজার, ক্যারেক্টার, বুলিয়ান, আর কি নাম্বার। সরি নাম্বার না, 3 ধরনের হয়, নাম্বার, বুলিয়ান আর স্ট্রিং, 3 ধরনের। তাহলে জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ বলেন, জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ কত ধরনের হতে পারে? 3 ধরনের, ইন্টিজার, বুলিয়ান, স্ট্রিং, দ্যাটস ইট। সো এবার ফার্স্ট টাইমের মধ্যে আমি বলে দিলাম সাকিব, এবার ডকুমেন্ট ডট রাইট আমি বললাম সাকিব, ব্রাউজারে যাই, সাকিব এটা পাশাপাশি চলে আসছে না, সো এটাকে একটু নিচে নামাই নিয়ে আসি আগে। সো নিচে নামানোর জন্য কি করতে হবে, ডকুমেন্ট ডট রাইট বিআর। সো আমরা এখানে যদি লিখি ডকুমেন্ট ডট WRIT রাইট, এরপর হচ্ছে এখানে বিআরটা কিন্তু অবশ্যই আমার স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে, কেমন, এবং স্ট্রিং সাইন না দিলে কিন্তু হবে না। এবার দেখেন সাকিব নিচে চলে আসছে না। এবার মনে করেন আমি আর একটা কাজ করব, আমি এখানে একটা হরিজন্টাল লাইন টানবো, সেটাও কিন্তু আমি পারবো, আমি একটা ইসার দিয়ে দিলাম, তাহলে কি হবে, লাইন চলে আসছে না।
সো জাভাস্ক্রিপ্টের মধ্যে কিন্তু আমি HTML এর কোড দিয়ে কাজ করতেছি। এবার আমি বললাম ফার্স্ট নেম কি আসছে, সাকিব ভাই চলে আসছে। এবার এখানে আমি দুটো নামে একসাথে দেখতে চাচ্ছি, বাট একটার মধ্যে আর কি, ওই নিচে ওইটা লিখলেই হবে। না নিচে লেখা যাবে না, একটার মধ্যেই। তাহলে এখানে পাশাপাশি আরেকটা লিখতে হবে, LAST লাস্ট আন্ডারস্কোর নেম। স্পেস দেওয়া লাগবে না? হ্যাঁ স্পেস তো অবশ্যই দেওয়া লাগবে, বাট যখন আমি স্পেস দিচ্ছি তখন কিন্তু হচ্ছে না এবং আমাকে এরর দেখাচ্ছে, এক্সপেক্টেড বাট নট ফাউন্ড। মানে দুইটা ভ্যারিয়েবল পাশাপাশি ভাবে লেখা যাবে না। তো দুইটা ভ্যারিয়েবলকে পাশাপাশি লিখতে হলে তাদেরকে কনকেট করতে হবে। আর জাভাস্ক্রিপ্টের জন্য কনকেটের সাইন হচ্ছে প্লাস, কনকেট কনকেট। দুটো ভ্যারিয়েবলকে পাশাপাশি রাখতে চাইলে জাভাস্ক্রিপ্টে কি করতে হবে, কনকেট করতে হবে। ফার্স্ট নেম একটা ভ্যারিয়েবল, লাস্ট নেম একটা ভ্যারিয়েবল। কিন্তু স্যার এখানে তো যদি এটা কি বলে নাম্বার হয় তাহলে তো 10 10 20 করে দেয়। হ্যাঁ সেক্ষেত্রে এটা আবার অন্যভাবে করবো আমরা, ওটার জন্য প্রসেস আছে আর কি। সো আপনারা আমরা হয়তো বা 3 বা 4 নাম্বার ক্লাসে যে একটা ক্যালকুলেটর আপনারা সবাই তৈরি করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে। আপনারা ই-কমার্স সাইট বানাবেন, সেখানে মানুষ টাকা পয়সা লেনদেন হিসেব নিকাশ করবে। সো ক্যালকুলেটর মোবাইলের দরকার কি, আপনার সাইটে একটা ক্যালকুলেটর এনে থাকবে, সমস্যা কি, একটা বানায় কোনায় ফালাই রাখলেন। টুবেল কি কন, হ্যাঁ সব সব আপনি যা চিন্তা করেন তাই করতে পারবেন, ঠিক আছে। মানে সিনট্যাক্স গুলা একটু দেখেন, মজাটা ধরার চেষ্টা করেন, এগুলো কিন্তু খুবই মজার জিনিস জানেন। এগুলো করতে বসলে তখন ক্ষুধা মনে থাকে না, পাশে ও সুরে এগুলো টের পাই না, বা সালমান খান গেলেও টের পাওয়া যায় না। স্যার লজিক মিলিয়ে তো তাহলে সাইড দিয়ে কনসিডার দেওয়া করা যাবে। অবশ্যই যাবে, কেন যাবে না। ভেরিয়েবলের মধ্যে ওগুলো বসে বসে ওগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে। আপনারা একটা টেম্পারেচার বানাবেন, কনভার্টার মেশিনও বানাবেন, ফারেনহাইট টু সেলসিয়াস। সেলসিয়াস ফারেনহাইট বা কেজি থেকে গ্রাম, গ্রাম থেকে কেজি, এগুলো কিন্তু আপনাদেরকে আপনারাই কিন্তু বানাবেন। আর 3-4টা ক্লাস পরে কিভাবে বানাইতে হবে আপনারা কিন্তু টেকনিকটা শিখে যাবেন। সো ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা সংখ্যাকে পাশাপাশি রাখতে চাইলে আমাকে কনকেট করতে হচ্ছে। এবার ব্রাউজারে যাই, সাকিব হাসান খান চলে আসছে। আমি যদি কনকেট না করি তাহলে কি আসবে? কমা দিয়ে দেন আর যাই দেন, কাজ হবে না। কমা দিলাম, ঠিক আছে। সো এটা হবে না আর কি, এটা ইলিগাল হবে আর কি। এখানে দেখেন আমাকে কি করতে হবে, দুইটা ভেরিয়েবল পাশাপাশি রাখতে হলে কনকেট করা লাগবে, ঠিক আছে। সো কনকেট করে দিলে আমাদের আউটপুট চলে আসবে। এবার মাঝখানে একটা স্পেস দেওয়া লাগবে না, ঘাসাঘাসি পাশে চলে আসছে। আমরা NBSP দিতে পারি, বাট তার আগে আমরা যেটা করবো একটা, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এটা একটা কি আমরা জানি দুইটা, এটা কি একটা সিঙ্গেল কোটেশন, এটাও একটা সিঙ্গেল কোটেশন। সো দুইটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে যেটা থাকে সেটা কি একটা স্ট্রিং না? সেখানে তো কোনো কিছু নাই, তাহলে এটা কি এমটি স্ট্রিং, ফাঁকা এমটি স্ট্রিং, এমটি স্ট্রিং। সো এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর এটা কি একটা এমটি স্ট্রিং। একটা ভেরিয়েবল আর একটা এমটি স্ট্রিং পাশাপাশি রাখতে চাইলে আমাকে কি করতে হবে, কনকেট করে নিতে হবে। আবার এটা একটা এমটি স্ট্রিং, এটা কি আরেকটা ভেরিয়েবল না, এই দুটাকে পাশাপাশি রাখতে চাইলেও কিন্তু আমাকে কনকেট করে নিতে হবে। সো আমি কি কনকেট করছি এটাকে আর এটাকে? করা হয় নাই, কিন্তু এই জন্য কিন্তু এখানে এরর দেখাচ্ছে। আমি যখন এখানে প্লাস দিব, সরি এখানে না, আমি যখন এখানে একটা প্লাস দিব, এবার দেখবেন সে হ্যাপি, বলবে আর কোনো সমস্যা নেই। এবার এখানে যাই, এবার কিন্তু একটা স্পেস হয়ে গেছে না মাঝখানে। এখানে সমস্যা হচ্ছে বেশি স্পেস দিলে তো তখন আবার এখানে কি করবেন, NBSP দিবেন, এন পারসন, ঠিক আছে। আরো লাগবে? ওকে, থ্যাংক ইউ। না ঠিক আছে না, এভাবে কিন্তু আমরা করতে পারবো। সো বুঝতে পারছেন, আমরা যদি একাধিক ফাঁকা দরকার হয় তাহলে আমরা এটা কি দিলেন মাস্টার স্যার? স্পেস NBSP, তাই না? এটা হচ্ছে স্পেস দেওয়ার জন্য। এটা আমরা HTML ইউজ করতাম না, না কোথায় ইউজ করতাম ইয়া, কোথায় জানো, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ, NBSP তো কোথায় যেন ইউজ করা যায় আর কি। সো হ্যাঁ NBSP টা ইউজ করা যায় আর কি, ঠিক আছে।
ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার অ্যান্ড জয়েন উইথ আস। ইনশাল্লাহ নেক্সট দেখা হবে। আজকে তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।